নমস্কার। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহযাত্রী বন্ধুগণ, স্বপ্নপথের সারথী বন্ধুগণ, প্রিয় সহকর্মী বৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজ বাংলা লেকচার শিট 2 এর ক্লাস করব। আমরা ইতিমধ্যে বাংলা লেকচার শিট 1 এর ক্লাস সমাপ্ত করেছি। আসলে সাহিত্য সাহিত্য হচ্ছে এক মহাসমুদ্র। সেই মহাসমুদ্রে আমরা ঝাঁপ দিয়েছি। আমরা সাঁতার কাটবো, অবগাহন করব, সাহিত্যের রস আস্বাদন করব। আসলে পরীক্ষার জন্য সাহিত্যের পড়া খুব কম, বেশি না, অল্প। কিন্তু আপনি যদি জানতে চান, সাহিত্য সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেতে চান, পরীক্ষায় কনফিডেন্টলি দাগাতে চান, সেক্ষেত্রে সাহিত্য যত বেশি পড়বেন, যত বেশি জানবেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সাহিত্য আমাদের জীবনকে বিকশিত করে, সাহিত্য আমাদেরকে সমৃদ্ধ করে, সাহিত্য আমাদেরকে নানামুখী জ্ঞান দান করে। অর্থাৎ জীবনবোধে, কোন আমাদের জীবনে চলার পথে সঠিকভাবে চলতে দিক নির্দেশনা দান করে এই সাহিত্য। আমরা গত ক্লাসে, বাংলার যে ক্লাসটি ছিল, সেখানে আমরা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম এবং আমাদের পক্ষে যা জানা সম্ভব ছিল সেটা আমরা জেনেছিলাম। এবং এছাড়াও চর্যাপদ ছাড়াও আরো 3টি বিখ্যাত বই ছিল, আহ যেটা চর্যাপদের সাথে একই সাথে প্রকাশ করা হয়েছিল। সেগুলো হচ্ছে সরহুপদের দোহা, কান্নপদের দোহা এবং ডাকার্ণব। এই 3টি বই সঙ্গে চর্যাপদ একই সাথে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। আজ আমরা চলে যাচ্ছি মধ্যযুগে। আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগ। মধ্যযুগ সম্পর্কে আমরা যখন জানবো, আমরা যখন পড়বো, তখন আমাদের বুঝতে হবে যে প্রাচীন যুগের সাহিত্যের সাথে মধ্যযুগের সাহিত্যের পার্থক্যটা কি। আমরা যদি চর্যাপদকে যদি আমরা বিবেচনা করি, যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখি চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন তত্ত্বকে নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ চর্যাপদ ছিল ধর্মকেন্দ্রিক সাহিত্য। এবং এটা ধর্মকেন্দ্রিক হলো একটা ব্যাপক একটা বিষয় ছিল। বিষয়টা হলো চর্যাপদ, সেটা হচ্ছে যারা বৌদ্ধ সহজিয়াগণ ছিলেন তাদের সাধনের একটা মাধ্যম ছিল, স্তুতি গানের, ঈশ্বরের আরাধনা করার একটা মাধ্যম ছিল এই চর্যাপদ। আমরা পড়েছিলাম, আমরা জেনেছিলাম 650 থেকে 1200 সাল পর্যন্ত ছিল প্রাচীন যুগ। এবং সুকুমার সেনের মতে এইটা আরো 100 বছর, 50 বছর বেশি। অর্থাৎ সুকুমার সেনের মতে 900 থেকে 1350 ছিল প্রাচীন যুগ। আমরা এখন মধ্যযুগের আলোচনা করতে চলেছি। এবং এই মধ্যযুগের যাত্রা শুরু হয়, আমরা কি বলবো, 1201 থেকে। কি বলবো, এটা শুরু হয় 1201 থেকে। এবং সুকুমার সেন তিনি বলেছেন যে না, এই মধ্যযুগ এর যাত্রা শুরু হয় 1350 সাল থেকে। দুইটাই কারেক্ট, আমরা দুইটাই মনে রাখবো এবং দুইটার পক্ষেই কি আছে, যথাযথ প্রমাণ আছে। এবং আসলে আমরা যদি ওইভাবে বিশ্লেষণ করি, ভাবি, পড়াশোনা করি, তাহলে দেখব সুকুমার সেনের যে বিশ্লেষণ, এটা আসলে অধিকতর গ্রহণযোগ্য। যা আমরা পড়াশোনায় যখন পড়তে থাকবো, আমরা নিজেরাই আমরা উপলব্ধি করতে পারবো। সাইদা ম্যাডাম, আসলে আপনাকে বের করে দেওয়া হচ্ছে না ম্যাডাম, আপনার সম্ভবত নেটওয়ার্ক ফল করছে ম্যাডাম। নেটওয়ার্ক ফলের কারণে আপনি কেটে যাচ্ছেন ম্যাডাম। আপনি যদি কেটে যান আবার জয়েন করবেন প্লিজ। এটা সম্ভবত নেটওয়ার্কের কারণে আপনার নেটওয়ার্কটা, আপনি কি করে নেটওয়ার্কটা একটু বন্ধ করে ওপেন করতে পারেন মোবাইলে। আচ্ছা, এই একটা ব্যাপার। আর একটা বলছি, সেটা হচ্ছে দেখেন, তাহলে আমরা বললাম যে প্রাচীন যুগের সাহিত্য অর্থাৎ চর্যাপদ, চর্যাপদ ছিল ধর্মকেন্দ্রিক। মধ্যযুগে আমরা আসছি, এই মধ্যযুগের সাহিত্য কিন্তু ধর্মকেন্দ্রিক। অর্থাৎ মধ্যযুগের সাহিত্য আবর্তিত হয়েছে ধর্মকে কেন্দ্র করে। কিন্তু এই ধর্মের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা ছিল সাধন সঙ্গীত। ওই ধর্মটা, ওই সাহিত্যটা ছিল মানে কি সাধনাকে, অর্থাৎ
ধর্মকে কেন্দ্র করে, যেটার মাধ্যমে তারা কি করত, ঈশ্বরের আরাধনা করত, ইবাদত করত। কিন্তু মধ্যযুগে কি হলো, এখানে এখানে ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু বেসিক ডিফারেন্সটা কি, এখানে মানুষের সংযোজন, মানুষকে দেখানো হয়েছে, মানুষের মানবিকতাকে দেখানো হয়েছে, ঈশ্বরকে, দেবতাকে মানবিক গুণ দান করা হয়েছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যে প্রাচীন যুগের এবং মধ্যযুগের সাহিত্য। এই প্রাচীন যুগে যে শুধু হিন্দু ধর্মকে নিয়ে সাহিত্য রচিত হয়েছে তা নয়, ইসলাম ধর্মকে নিয়েও সাহিত্য রচিত হয়েছে, সেটা আমরা জানবো। এখন আমরা জানি সেটা হচ্ছে যে এই মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত কেমন ছিল। আমরা প্রাচীন যুগের সাহিত্য পড়েছি, যেখানে সাহিত্য ছিল কবিতাধর্মী, কবিতার মতো। এবং এই যুগের সাহিত্য ছিল গীতধর্মী পদ্যরীতির, অর্থাৎ এইটাও কিন্তু ছিল গান ধর্মী সাহিত্য ছিল, এবং কি ছিল, পদ্যরীতির, কবিতার কবিতার ছন্দে লেখা হতো এই সাহিত্য। এই সাহিত্যের প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম, ধর্মকে কেন্দ্র করে এই যে সাহিত্যটা কি হচ্ছে, অগ্রসরমান হয়েছে। এবং মূলত এর অধিকাংশ সাহিত্যে কারা স্থান পেয়েছে, দেবদেবীরা স্থান পেয়েছে, অর্থাৎ মধ্যযুগের সাহিত্যটা বিকশিত হয়েছে দেবদেবীকে কেন্দ্র করে, দেবদেবীকে উপজীব্য করে। আর এই দেবদেবীর কাহিনীর মধ্যেই অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে কিছু মানবীয় দিক, মানুষের চরিত্রের বিভিন্ন গুণাবলী দেবতাদের মধ্যে দেখা গিয়েছে, মানুষের চরিত্রের ভালো দিকও দেবতাদের মধ্যে দেখা গিয়েছে, খারাপ দিকও দেবতাদের মধ্যে দেখা দিয়েছে। কারণ মানুষের চরিত্রে আমরা যে মানুষের জন্য মানুষ কাঁদে, মানুষের মানবতার জন্য মানুষ কাঁদে, দেবতাও মানুষের মানবতার জন্য কান্নাকাটি করছে, মানুষ রেগে যাচ্ছে, দেবতাও রেগে যাচ্ছে, মানুষ মানুষের সর্বনাশ করছে, দেবতা মানুষের সর্বনাশ করছে। অর্থাৎ দেবতাকে মানুষের গুণ দেওয়া হয়েছে, মানুষ ভালো কাজ করছে, দেবতা ভালো কাজ করছে, মানুষ খারাপ কাজ করছে, দেবতাও খারাপ করছে। তাহলে একজন দেবতা, তিনি যদি খারাপ কাজ করেন, তিনি কিভাবে দেবতা হন? এখানে কবিরা দেখিয়েছেন দেবতারা ইজ সিমিলারলি লাইক কি ম্যান, হিউম্যান বিইং। মানুষের যেমন যা আছে, মানুষের যেমন ক্রোধ আছে, মানুষের যেমন লোভ আছে, মানুষের যেমন কাম আছে, তখন দেবতাদের এই সব বিষয়গুলো আছে। মানুষ যখন মানুষের ক্ষতি করার জন্য লেগে থাকে, ঠিক তেমনি দেবতারাও মানুষের ক্ষতি করার জন্য লেগে থাকে। কেন? ওই স্বার্থের কারণে। স্বার্থকে দেখানো হয়েছে। আমরা বিভিন্ন সাহিত্য যখন পড়বো, এর রাস, এর যে 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 রস আস্বাদন করব, এর যে মূল মর্ম আমরা কি উপলব্ধি করব, তখন দেখব দেবতা আর মানুষ একই কাতারে আসীন হয়েছেন। কোথায়? এই মধ্যযুগের সাহিত্যে। আমরা এই মধ্যযুগে আমরা কি কি জানবো, দেখা যাচ্ছে যে এখানে মূলত মূলত ধর্মকেন্দ্রিক সাহিত্য, এবং এখানে গুণকীর্তন করাইছিল, দেবদেবীর গুণকীর্তন করাইছিল কি মূল কাজ। আমরা মানে স্টার জলসার বদৌলতে আমরা অনেকেই কি করেছি, আমরা বেহুলা দেখেছি, বেহুলায় দেখেছি মনসা দেবী কিভাবে তার আক্রোশ মিটাচ্ছেন, কিভাবে চাঁদ সওদাগরকে কষ্টের পর কষ্ট দিয়ে চলেছেন। একজন দেবী, তিনি এই কাজ করছেন, কেন করছেন? তার একটা স্বার্থ আছে সেখানে। স্বার্থটা কি? মর্তে তার পূজা হোক। মধ্যযুগের একমাত্র যে কি বলা যেতে পারে প্রতিবাদী চরিত্র চাঁদ সওদাগর, তিনি দেবীর কথা মানবেন না, তিনি ভোলানাথের কি কি ভক্ত, তিনি শিব ছাড়া কিছু বোঝেন না, তিনি কি কোনো ধরনের ভাবেই তিনি মনসার পূজা করবেন না। মনসা প্রতিশোধ নিল, একে একে তার 6টি সন্তানকে মেরে ফেললো। একজন দেবতা এই কাজ করছেন। তাহলে মানুষের গুণাবলীতে গুণান্বিত করা হয়েছে কাকে? এই দেবতাকে। এরকম নানা ধরনের আবার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, সবকিছু আছে, সবকিছু আমরা জানবো। এই যে আমরা যখন পড়তে যাব, তখন দেখবো যে এই যে মধ্যযুগের সাহিত্য ধারা, এই সাহিত্যটা কেমন ছিল, সাহিত্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে দেখা যাচ্ছে মূল বিষয়বস্তু ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভার বাংলা সাহিত্য, নাচ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, কবি আলো শাহের লোক সাহিত্য, এই সব কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। শ্রীকৃষ্ণ কীর্তন আমরা একটু ওভারভিউ নিয়ে নেই। শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে কি করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করা হয়েছে, এবং সেখানে কি করা হয়েছে, শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রেমলীলা দেখানো হয়েছেন। আসলে মূলত এই প্রেমলীলা আর এই কাব্যের প্রকৃত প্রেমলীলা, আধ্যাত্মিক প্রেমলীলা, কাব্যের প্রেমলীলা এক নয়। এখানে দেখানো হয়েছে জীবাত্মার সাথে পরমাত্মার যে প্রেমলীলা, সেটা দেখানো হয়েছে, কিন্তু অন্য মারফতে, যেখানে জীবাত্মা পরমাত্মা নেই। আসলে রাধা ভক্ত,
শ্রীকৃষ্ণ ভগবান একজন মানুষের সাথে ভগবানের সম্পর্ক যেটা, যে ভালোবাসা, সেটা হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। কিন্তু কাব্যে একটু অন্যভাবে দেখানো হয়েছে, যেখানে মানবিক গুণাবলী দান করেছে। তা কাব্যের সাথে আমরা প্রকৃত ধর্মগ্রন্থে আমরা যাব না, কাব্যে যেভাবে আছে সেভাবে আমরা জানবো, সেভাবে আমরা শিখবো। এবার হচ্ছে মঙ্গল কাব্য। এই যে মনসাকে নিয়ে, শিবকে নিয়ে, চণ্ডীকে নিয়ে বিভিন্ন কাব্য রচিত হয়েছে, যেগুলো বিভিন্ন মঙ্গল কাব্যের অন্তর্গত। অনুবাদ সাহিত্য, প্রাচীন যুগে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে অনুবাদ সাহিত্য। সংস্কৃত থেকে, হিন্দি থেকে, আরবি থেকে, ফার্সি থেকে বিভিন্ন যে উচ্চমানের সাহিত্য বাংলায় অনুদিত হয়েছে। বাংলার সন্তানেরা তারা কি করেছে, বাংলার কবিরা তারা বাংলা ভাষা অনুদিত করেছে, যা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে বিকশিত করেছে, বাংলা সাহিত্যকে এগিয়ে দিয়েছে 1000 বছর। এরপর একটা গুরুত্বপূর্ণ আমরা জানবো আরাকান রাজসভার যে বাংলা সাহিত্য। আরাকান রাজসভা, আমরা জানি যে মিয়ানমারের যে আরাকান প্রদেশ, সেখানে এই মধ্যযুগে বাংলার কি হয়েছে, চর্চা হয়েছে। আর সেই বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মধ্যযুগে। আমরা জানবো নাথ সাহিত্য, এটাও শিব সাহিত্য এবং বৌদ্ধ ধর্মের সাহিত্যের একটা সংমিশ্রণ। আমরা জানবো মরসিয়া সাহিত্য। আমরা জানি পবিত্র মহরম মাস চলছে, এই মহরম মাসের 10 তারিখে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল কোথায়, কারবালার প্রান্তরে। সেই কারবালার প্রান্তরে হৃদয় বিদারক দুঃখের যে ঘটনা, সেই দুঃখের কারবালার ঘটনা অবলম্বনে এক ধরনের সাহিত্য রচিত হয়েছে মধ্যযুগে বাংলা সাহিত্যে, যে সাহিত্যটাকে মরসিয়া সাহিত্য বলা হয়ে থাকে। এবার আমরা দেখবো বৈষ্ণব সাহিত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 সালে, এবং যিনি লীন হয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে, সেই মহাপুরুষের নামেই একটি কি হয়েছিল, বাংলা সাহিত্যে একটা যুগের অবতারণা ঘটেছিল, যেটাকে বলা হয় থাকে চৈতন্য যুগ। চৈতন্য যুগের আগের যুগকে বলা হয় প্রাক চৈতন্য যুগ। চৈতন্য যতদিন বেঁচে ছিলেন মহাপ্রভু, সেটাকে বলা হয় চৈতন্য যুগ। পরবর্তী যুগকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। এই যে চৈতন্য মহাপ্রভু, তার নামেই একটা যে যুগের সৃষ্টি হয়েছিল চৈতন্য যুগ। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আর ভক্ত। তিনি কি করেছেন, কৃষ্ণ নামের প্রচার করেছেন। আর এই কৃষ্ণ নামে কি করেছেন, এক ধরনের সাহিত্যের সৃষ্টি হয়েছে, যে সাহিত্যকে বলা হয় থাকে বৈষ্ণব পদাবলী। এরপর আমরা দেখবো যে মধ্যযুগের আরেকটি সাহিত্যিক নিদর্শন কবিয়াল ও শাহের। কবিয়াল ও শাহের, কবিয়াল ও শাহের হচ্ছে, কবিয়াল মধ্যযুগে এক শ্রেণীর বাংলা সাহিত্যের কবিদের, কবি মানে তারা কবি, তারা গান গাইতেন, মিলিয়ে মিলিয়ে ছন্দ লিখতেন, মিলিয়ে মিলিয়ে গান গাইতেন, মানুষকে আনন্দ প্রদান করতেন। এই ধরনের এক ধরনের কবিয়ালের আবির্ভাব হয়েছিল। শাহেরও শব্দের অর্থ কবি। শাহের এবং কবিয়াল প্রায় একই ধরনের, তবে কিছুটা ধাঁচটা আলাদা গানের। কিছুটা হচ্ছে কবিয়ালা দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের কাহিনীটা বেশি আছে, শায়েরে মুসলিম ধর্মের কাহিনীটা একটু বেশি আসে। ঠিক আছে, গানের ধাঁচটা সিস্টেমটা একই। আমরা এখনো সবাই পালা গান শুনি, জারি গান শুনি এবং কবি গান শুনি, আমারও খুব প্রিয় এই যে এই গানগুলো। তারপরে আমরা দেখি কি লোকসাহিত্য। প্রাচীনকালে বাংলা সাহিত্যের লোকসাহিত্যের যে বিকাশ ঘটেছিল, এটা হচ্ছে বাংলা সাহিত্যকে বিকশিত করেছে, এগিয়ে দিয়েছে 1000 বছর। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু ছিলেন এমন একজন মানুষ, যাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের আরো একটি ধারা বিকশিত হয়েছে, যেটাকে বলা হয়েছে জীবনী সাহিত্য। চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে অনেক জীবনী সাহিত্যের রচনা শুরু হয়েছে, যুগটা চৈতন্য মহাপ্রভুকে জীবনকে কেন্দ্র করে। এবং পরবর্তীতে আরো অনেকের জীবনীকে কেন্দ্র করে মধ্যযুগে একটা জীবনী সাহিত্যের ধারা বিকশিত হয়। এটা ছিল আমাদের মধ্যযুগের যে সাহিত্য ধারা। আসলে মধ্যযুগের আলোচনা করতে গেলে আমরা যদি 10টা ক্লাস পড়ি, তাতেও কোনো হবে না। কিন্তু আপনাদের এত পণ্ডিত হয়ে কাজ নেই। আর যদি পণ্ডিত হতে চান, জানতে চান, দেখা যাচ্ছে বেসিক বই পড়ে নেবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা পরীক্ষার জন্য যেটা দরকার সেটা আমরা শিখে নেব, সেটা পড়ে নেব। আশা করি আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব, এর মাধ্যমে আপনি যখন এমসিকিউ সলভ করবেন পরীক্ষার ক্ষেত্রে, আপনি খুব উপকৃত হবেন, যে আমরা সুন্দরভাবে সাহিত্যের রসের মাধ্যমে আমরা মধ্যযুগ সম্পর্কে জানবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা এবার আলোচনা করব, দেখেন এই যে যে মধ্যযুগ, মধ্যযুগকে আমরা যদি 1201 থেকে ধরি, তাহলে আমরা দেখব যে এই যে 1201, এই যে দেখেন, এই যে যে 1201 আমরা দেখছি যে মধ্যযুগের যাত্রা শুরু। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 1204 সালে যখন তুর্কি বীর
মোহাম্মদ ইখতিয়ার বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি করেছিলেন বাংলায় আক্রমণ করেছিলেন, এবং তখন বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। তাকে তিনি পরাজিত করেন। পরাজিত করার মাধ্যমে তিনি বাংলাকে দখল করে নেন। আর এই বাংলাকে দখল করার মাধ্যমে কি হয়, বাংলা তার স্বতন্ত্রতা হারায়। বাংলা কি হয়, বাংলা বাংলা সাহিত্য কি হয়, বন্ধ হয়ে যায়। তারা একটু অত্যাচার শুরু করে বাংলায়। তখন কি হয়, আমরা এই যে চর্যাপদকে বলি, চর্যাপদকে নেপালে পেয়েছি, তিব্বতে পেয়েছি। কেন পেয়েছি? এই যে কাণ্ডগুলোর কারণে। তখন কি হয়, যারা বৌদ্ধ কবি ছিলেন তারা পালিয়ে গেছিলেন নেপালে, তারা পালিয়ে গেছিলেন তিব্বতে, তারা পালিয়ে গেছিলেন ভুটানে। এই সময় এই যদি আমরা বলি তখন তাহলে এই যে, তাহলে দেখেন আমাদের ক্লাস প্রায় 11টা পর্যন্ত চলতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি, দেখেন আর যদি কারো প্রবলেম থাকে তাহলে তো আপনাদের জন্য রেকর্ডিং থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম, তাহলে এই যে কি হলো, তখন বাংলা সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেল। বাংলা সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেল। বাংলা সাহিত্যে আর সাহিত্য চর্চা হচ্ছে না। তাই এই সময় কি হয়, এই সময়টাকে বলা হয় ব্যারেন যুগ, অর্থাৎ অন্ধকার যুগ, ডার্ক এজ। বাংলা সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেছে। তখন বিভিন্ন কবি সাহিত্যিক ভয়ে পালিয়ে গেছে। কবি সাহিত্যের সাহিত্য চর্চা বন্ধ। তখন কি হচ্ছে না, চুপে চাপে কিছু রচনা হচ্ছে। এই জন্য বাংলা সাহিত্যকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ। কত? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। কিন্তু সুকুমার সেন বলেছেন, না, যদি কোনো সাহিত্য রচিত না হতো এই সময়ের মধ্যে, তাহলে এটাকে অন্ধকার যুগ বলতাম, ব্যারেন যুগ বলতাম, অনুর্বর যুগ বলতাম। কিন্তু তিনি বলেছেন, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে এই যুগেও কিছু সাহিত্য রচিত হয়েছে, আমরা দেখতে পাই। এই যুগে কি সাহিত্য রচিত হয়েছে? বলা হয়ে থাকে যে শ্রীহর্ষ রচিত, নাম হচ্ছে এটাকে শ্রীহর্ষ রচিত প্রাকৃত প্রাঙ্গল, প্রাকৃত পৈঙ্গল রচিত হয়েছে এ যুগে। এই প্রাকৃত পৈঙ্গল হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত। কি ভাষায় রচিত? প্রাকৃত। আপনার বিভিন্ন পরীক্ষা আসে, প্রাকৃত পৈঙ্গল কি ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় রচিত। রচনা করেছেন কে? শ্রীহর্ষ। এই যুগে রচিত হয়েছে রামাই পণ্ডিতের গদ্য পদ্যে মিশ্রিত চম্পু কাব্য শূন্য পুরাণ। গদ্য পদ্যে রচিত মিশ্র কাব্য শূন্য পুরাণ। আপনার পরীক্ষায় আসবে শূন্য পুরাণ কাব্যের রচয়িতাকে, আপনি লিখবেন, দাগাবেন রামাই পণ্ডিত। এই যে এই শূন্য পুরাণ, এতে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে কথা, এখানে কি করা হয়েছে, দুটো ধর্মের বিশ্লেষণ করে বিভিন্ন অনেক কিছু এই বইতে, অর্থাৎ এই যে যে কাব্যটি, এই কাব্যে তুলে ধরা হয়েছে। তারপরে দেখেন, এখানে বলা আছে যে হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া, হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া এই যুগে রচিত হয়েছে। এবং এই হলায়ুদ মিশ্র কে আমাদের জানতে হবে। আমরা দেখলাম যে 1204 সালে লক্ষণ সেনকে পরাস্ত করে ক্ষমতার মসনদে আসীন হন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা খিলজি। তিনি কি করছেন এই সময়, যখন লক্ষণ সেন রাজা ছিলেন, তখন তার রাজ্যসভায় দুইজন কবি ছিলেন, রাজকবি ছিলেন দুইজন। একজন ছিলেন জয়দেব, আর একজন ছিলেন হলায়ুদ মিশ্র। একজন ছিলেন কে? জয়দেব, আর একজন ছিলেন হলায়ুদ মিশ্র। কি হলো, যখন লক্ষণ সেন পরাজিত হলেন, পালিয়ে গেলেন, তখন হলায়ুদ মিশ্র থেকে গেলেন, জয়দেবও পালিয়ে গেলেন। ইখতিয়ার উদ্দিন ক্ষমতায় বসলেন, হলায়ুদ মিশ্র পালান নাই। তিনি কি কবি মানুষ, চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। তিনি কি করলেন, কবির কি করলেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে অভিবাদন জানালেন, আসুন আসুন হে মহারাজ, হে ত্রাণকর্তা, আপনি মসনদে আসীন হন। আপনি আমাদের ত্রাণকর্তা, এতদিন ভালো ছিলাম না, আপনি আমাদের ভালো করছেন, আপনি ভালো করার জন্য এসেছেন। তিনি কি করলেন, তাকে নিয়ে রচনা করলেন যে শেখ শুভদয়া। তাকে এখানে কি করলেন, তিনি সুফি সাধকদের চরিত্র ও আধ্যাত্মিক শক্তির পরিচয় তুলে ধরলেন। অর্থাৎ তিনি কি করলেন, তিনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একজন সুফি সাধকদের আসীন করলেন। তাই আমরা দেখতে পাই যে আসলে এই যে সাহিত্যগুলো ছিল, এগুলো বাংলা সাহিত্য না, কিন্তু বাংলার মতো। ঠিক আছে? এখন এই জন্য অধিকাংশ যারা সাহিত্য সাহিত্য বিশ্লেষক, সাহিত্য পণ্ডিত, তারা বলে থাকেন যে 1201 থেকে 1350 হচ্ছে অন্ধকার যুগ। আপনার পরীক্ষায় আসবে অন্ধকার যুগ কোনটি, 1250 থেকে 1350, অসুবিধা নাই। আবার আসবে যে এই সাহিত্যগুলো, অর্থাৎ কি বলি আমরা, শূন্য পুরাণ, তারপরে তারপর কি বললাম যে
প্রাকৃত পৈঙ্গল, শুভদয়া, শেখ শুভদয়া, এগুলা কোন যুগে রচিত? মধ্যযুগে। আপনার রাইটারের নামও কিন্তু আসবে। আর একটা প্রশ্ন এসে থাকে পরীক্ষায়, নিরঞ্জনের উষ্মা, নিরঞ্জনের উষ্মা কোন কাব্যের অন্তর্গত? নিরঞ্জনের উষ্মা শূন্য পুরাণ কাব্যের অন্তর্গত। শূন্য পুরাণ কাব্যে 51টি অধ্যায় আছে, সেখানে একটা জায়গায় আছে একটা কাব্য আছে নিরঞ্জনের উষ্মা। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেটা মধ্যযুগকে শুধু নয়, আধুনিক যুগকেও প্রভাবিত করেছে। এখন আমরাই মানে কি বলা যাচ্ছে যে এই যে যে অতি আধুনিক যুগে আমরা আছি, সেখানেও কি পোস্ট মডার্ন যুগে আমরা আছি, এখানেও কিন্তু সেটার প্রভাব আছে। যেমন কি কি? ডাকের বচন, খনার বচন। ডাকের বচন, খনার বচন। অনেকে আমরা জানি না, অনেকে মনে করে থাকি যে ডাকের বচন এবং খনার বচন একই জিনিস, কিন্তু বাস্তবতা হচ্ছে ডাকের বচন এবং খনার বচন কখনোই একই জিনিস নয়। ডাকের বচনটা কি? ডাক হচ্ছে বৌদ্ধদের জ্ঞানী পুরুষ, বা এনেকে একটা কাল্পনিক বিষয়। এই জ্ঞানী পুরুষ একজন হতে পারে, 20 জনও হতে পারে, অর্থাৎ যারা ধর্ম চর্চা করতেন, জ্ঞানী ছিলেন, জ্ঞান আহরণ করে জ্ঞান বিতরণ করতেন, তারা কি করছেন? তারা বৌদ্ধ সমাজে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শগুলোকে ডাকের বচন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে চর্যাপদের সাথে ডাকার্ণব নামে একটা গ্রন্থ আবিষ্কৃত হয়েছে। সেই ডাকার্ণবে এই যে যা হচ্ছে ডাকের বচন, এইগুলো আছে। এগুলো হচ্ছে কি, প্রাচীনকালে যখন হচ্ছিল কৃষক এবং বৌজিরা এসব কণ্ঠস্থ মুখস্থ করে রাখতেন। এবং কি এগুলো আমাদের মূলত দেখা যাচ্ছে কৃষিভিত্তিক সমাজেই কিন্তু এগুলার ব্যাপক ব্যবহার ছিল। এতে সাধারণত কি ছিল? জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব, মানব চরিত্রের ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাবো যে মূলত ডাকের বচনে কি কি আছে? জ্যোতিষ শাস্ত্র, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ক্ষেত্রতত্ত্ব বিভিন্ন ও মানব চরিত্রের বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে খনার বচন। কি এটা? খনার বচন। এই খনার বচন মূলত কৃষিতাত্ত্বিক ছড়া, অর্থাৎ কৃষি সমাজে খনার বচন ব্যাপক ব্যাপক জনপ্রিয়। ব্যাপক ব্যাপক জনপ্রিয় হচ্ছে কে? খনার বচন ব্যাপক জনপ্রিয়। কারণ হচ্ছে কখন বৃষ্টি হবে, কখন ফসল রোপণ করতে হবে, কখন ফসল কাটতে হবে, এই বিষয়গুলো এই বিষয়গুলো এখানে মূলত খনার বচনে তুলে ধরা হয়েছে। এবং আপনারা খনা সিরিয়ালের মাধ্যমে অনেক কিছু জানেন, সেখানে আপনাদেরকে তেমন কিছু বলার নাই। আর আসলে বলতে গেলে খনা নিয়ে আলোচনা করলে একটা ক্লাস নেওয়া যায়। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যদি একটু জানি তাহলে বলতে পারি যে খনা হচ্ছে দ্বাদশ শতাব্দীতে তিনি টিকেছিলেন, এবং এটা ধারণা করা হয়। এবং জনশ্রুতি যেটা আছে সেটা হচ্ছে ইনি একজন বিদুষী নারী ছিলেন, যিনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। এবং ধারণা করা লঙ্কাদ্বীপ মানে বর্তমান শ্রীলঙ্কা, যেটাকে বলা হয় থাকে রাক্ষসপুরী, এখানের কি ছিলেন? অনিন্দ সুন্দর রাজকুমারী, তার নাম ছিল লীলাবতী, যাকেই বলা হয়ে থাকে এই খনা। তার প্রকৃত নাম ছিল লীলাবতী। আপনার পরীক্ষা আসতে পারে খনার প্রকৃত নাম কি? খনার প্রকৃত নাম লীলাবতী। আর খনা শব্দের অর্থ কি? খনা শব্দের অর্থ বোকা, বোবা। অর্থাৎ যে নারী জিহ্বা কেটে বোবা করে দেওয়া হয় তাকে খনা বলা হয়। তার শ্বশুর ছিলেন মহারাজ বিক্রমাদিত্য নবরত্ন সভার পণ্ডিত বরাহমিহিরের বরাহমিহির। অর্থাৎ মহারাজ বিক্রমাদিত্য নবরত্ন সভার যে পণ্ডিত ছিলেন বরাহমিহির। আর এই বরাহমিহিরের যে পুত্র মিহির, সেই মিহিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই মহিষী নারী। এবং তিনি অনেক সময় অনেক কি হয়েছিলেন, অনেক এরকম আহ বড় বড় মানে কৃষিতাত্ত্বিক, এবং যে এই যে আমরা কি বলতে পারি যে এই যে যে জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা দিতেন। এই ব্যাখ্যা দেওয়ার কারণে তাকে কি করা হয়েছিল? ওই যে যে বিক্রমাদিত্য নবরত্ন সভায় তাকেও স্থান দেওয়া হয়েছিল। এতে তার শ্বশুর খুবই রাগান্বিত হয়, লজ্জিত হয়, অপমানিত হতো। তাই ছেলেকে বলে যে তুমি কি করো, খনার জিহ্বা কেটে ফেলো, সে যেন আর কথা বলতে না পারে। কিন্তু ফাইনালি যখন তার জিহ্বা কেটে ফেলা হবে, তার আগে কিছু সময় দেওয়া হয়েছিল, যে কিছু কথা সে বলতে চেয়েছিল, সেই কথাগুলো মানুষের কল্যাণের জন্য সে বলে গিয়েছিল কয়েকটা না কয়েক ঘন্টা, বা আমার সময়টা মনে নেই, এরকম শুনেছিলাম কয়েক ঘন্টা বা কয়েকদিন এরকম একটা ছিল, বলে গিয়েছিলেন। এবং সেইগুলাই পরবর্তীতে খনার বচন হিসেবে পরিচিত। আচ্ছা।
এইবার দেখেন, আমরা পরীক্ষা গত ক্লাসে আমরা পড়েছি, কি পড়েছি? আমরা পড়েছিলাম যে আমরা একটা বিষয় পড়েছিলাম। দেখেন আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। আপনার পরীক্ষায় এখন প্রশ্ন আসবে, মধ্যযুগের প্রাচীনতম নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রাচীনতম নিদর্শন, মধ্যযুগের প্রাচীনতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আমরা যদি বলি যে মধ্যযুগের প্রথম কাব্য কোনটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর যদি এটা মধ্যযুগের দ্বিতীয় হয়, তাহলে বাংলা সাহিত্য, সরি, এটা যদি মধ্যযুগের প্রথম হয়, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম কাব্য। আমরা পড়েছিলাম চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কবে আবিষ্কৃত হয়? তার ঠিক 2 বছর পরে, 1909 খ্রিস্টাব্দে। আমরা জেনেছিলাম, আমরা শিখে পড়েছিলাম যে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থগার থেকে 1907 সালে। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় 1909 সালে। কোথা থেকে? গোয়ালঘর থেকে। একটা হচ্ছে রাজদরবার থেকে, এইটা আবিষ্কার কোথা হয়েছে, কোথা থেকে? রাজ সরি এটা হয়েছে গোয়ালঘর থেকে। 1909 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের বৈষ্ণব মহন্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামক এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে পুঁথিটি আবিষ্কার করেন। তাহলে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। এবং এটা আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে। এবং আবিষ্কার করা হয়েছে কোথায়? যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের বাড়ির গোয়াল ঘরের টিনের চালা থেকে। আপনার পরীক্ষা আসবে কোথা থেকে আবিষ্কার করা হয়, তখন থেকে গোয়াল ঘরের টিনের চালা থেকে। আমরা পড়েছিলাম যে চর্যাপদ, চর্যাপদ আবিষ্কৃত হয়, সরি, প্রকাশিত হয় 1916 সালে। ওই একই বছর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়। চর্যাপদ প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ। চর্যাপদ যখন সবকিছু পাওয়া যায়নি, কয়েকটি পদ পাওয়া যায়নি, ঠিক সিমিলারলি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরও মাঝখানের ও শেষের দিকের কয়েকটি পাতা পাওয়া যায়। কাব্যটি যখন পাঠ করা হয় তখন দেখা যায় এখানে বরু চণ্ডীদাস, চণ্ডীদাস ও অনন্ত বরু চণ্ডীদাস এরকম তিনটা ভণিতা পাওয়া যায় একই কাব্যে। যে কারণে বাংলা সাহিত্যে একটা সমস্যা নামে একটা টার্মের সৃষ্টি হয়েছে, যাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। সমস্যাটা কি? বরু চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস, চণ্ডীদাস, এনারা তিনজনই কি একই ব্যক্তি, নাকি তিনজনই আলাদা ব্যক্তি? এই বিষয় নিয়েই যে সমস্যা, যে কন্ট্রোভার্সি, সেই সমস্যাটিকে বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়। এবার একটা বিষয় আমরা জানবো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের প্রেমময় সম্পর্ক তুলে ধরা হয়েছে, একটা পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্ক তুলে ধরা হয়েছে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে। এই জন্য বসন্তরঞ্জন রায় তিনি যখন এই কাব্যটি প্রকাশ করেন, তখন তিনি এই কাব্যের নাম দিয়েছিলেন
শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কে দিয়েছেন? বসন্ত রঞ্জন রায়। কিন্তু এই বইটি যখন উদ্ধার করা হয়েছিল, গ্রন্থটি যখন উদ্ধার করা হয়েছিল, কাব্যটি যখন উদ্ধার করা হয়েছিল, তখন তার মধ্যে একটা চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এজন্য অনেকেই এইটাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য না বলে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে আখ্যা দিয়ে থাকেন গ্রন্থটিকে। ধরুন আপনার পরীক্ষায় আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি, বা কোন চিরকুট পাওয়া গিয়েছিল, এরকম আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই গ্রন্থটি বর্তমানে আচার্য প্রফুল্ল রায় রোডস্থ বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় রক্ষিত আছে। আপনার পরীক্ষা যদি আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে, তাহলে লিখবেন কে? বরুচণ্ডী দাস। কে কে রচয়িতা কে? বরুচণ্ডী দাস। যদি বলা হয় এই বরুচণ্ডী দাস কোন শতকের কবি ছিলেন, আপনি বলবেন তিনি চতুর্দশ শতকের কবি ছিলেন। কোন শতকের কবি ছিলেন? চতুর্দশ শতকের কবি ছিলেন বরুচণ্ডী দাস। আর একটা প্রশ্ন আমাদের এসে থাকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান যে কাহিনী, তিনি এই কাহিনীটা প্রধানত কোথা থেকে নিয়েছেন? অর্থাৎ একজন রাইটার অনেক কিছু লেখেন, কিন্তু তার একটা মূল বিষয়বস্তু বা কিছু এলিমেন্টস তিনি কোথাও থেকে নিয়ে সেটাকে তারপর অগ্রসরমান। তাই বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাহিনী তিনি নিয়েছেন ভাগবত থেকে। কোথা থেকে নিয়েছেন? ভাগবত থেকে। এবং কিছু কিছু পংক্তি পাওয়া যায়, মাঝে মাঝে কিছু পংক্তি ব্যবহার করেন যেগুলো হয়েছে জয়দেবের গীতগোবিন্দ কাব্য থেকে। জয়দেবের গীতগোবিন্দ কাব্য থেকে তিনি কিছু পংক্তি নিয়েছেন। কৃষ্ণের জন্ম বৃন্দাবনের রাধার সঙ্গে তার প্রণয়, এবং শেষে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রায় অর্থাৎ মথুরায় চলে গেলেন, এই বিষয়গুলোকেই এই কাব্যে মূল উপজীব্য হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমরা যদি এটাকে একটু সংক্ষেপ করি, তথ্যগুলোকে আর একবার দেখি, তাহলে কি হয় দেখেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। দেখেন কীর্তন কাব্য, আপনার পরীক্ষায় কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে। দেখেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, কিন্তু সর্বজন স্বীকৃত খাঁটি বাংলায় প্রথম কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। চর্যাপদ কিন্তু খাঁটি বাংলায় নয়, এটা আমাদের প্রাচীনতম, এটা আবিষ্কার করতে গবেষণা করা লাগছে। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে আমাদের কি, আমাদের খাঁটি বাংলায় রচিত কাব্য। 1909 সালে, যেটাকে বাংলায় বলা হয় 1316 বঙ্গাব্দ, বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি, একটি হচ্ছে শ্রীকৃষ্ণ, একটি রাধা, আর একটি বড়াই। রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র বড়াই। পরীক্ষায় আসে রাধা কৃষ্ণের যে প্রেমলীলা, এর অনুঘটক কে ছিলেন? অনুঘটক হচ্ছে বড়াই। আমরা অনেক সময় বলে থাকি ঘটক, সেই ঘটক হচ্ছে বড়াই। তিনি হচ্ছেন মারফত, তিনি হচ্ছে মিডিয়া। আমরা বলি না মিডিয়া বলে থাকি, সেই মিডিয়া হচ্ছে কি? বড়াই। তিনি কি করছেন? কৃষ্ণের কাছে যাচ্ছেন, রাধার নামে অনেক কিছু বলছেন, আবার রাধার কাছে যাচ্ছেন, কৃষ্ণর নামে অনেক কিছু বলছেন। তার মানে কি, তিনি দুইজনকে একত্রিত করার জন্যই কি করছেন? স্টাইমুলেট করছেন, তাদেরকে ইন্সপায়ার করছেন, তাদেরকে আগ্রহী করে তুলছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আরেকটি প্রশ্ন এসে থাকে, কতটি কি আছে, কতটি খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ডের সংখ্যা 13টি। মোট খণ্ডের সংখ্যা কতটি? 13টি। আমরা খণ্ডগুলো যদি নাম শুনি, এমনি জেনে রাখতে পারেন যে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, বিরহ খণ্ড। তাহলে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন, যেটুকু জানলে আমাদের হয়ে যাবে,
সেটুকু আমরা জানতে পেরেছি। শ্রীকৃষ্ণ কীর্তন যারা মনে করেন অনার্সে পড়েন, বাংলা সাহিত্যে পড়েন, তারা দেখা যাচ্ছে যে এই একটা বিষয় নিয়েই 1 মাস পড়াশোনা করেন। আমাদের এত দরকার নেই, আমাদের যেটুকু দরকার সেটুকু মনে হয় আমরা পেরেছি করতে। আচ্ছা, আমরা দেখেন, আমরা এবার দেখবো যে শ্রীকৃষ্ণ কাব্য যখন পড়লাম, এবার আমরা দেখবো যে মঙ্গল কাব্য নিয়ে আমরা আলোচনা করবো। মঙ্গল কাব্যটা কি? আপনাদের একটু আগে ধারণা দিয়েছি আমি মঙ্গল কাব্য। কারণ এই আমরা যদি বলে থাকি যে মধ্যযুগের সাহিত্য বিকশিত হয়েছে কিভাবে, এখানে মঙ্গল কাব্যটাই বেশি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিকশিত হয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মনির্ভর বিশ্বের এক শ্রেণীর আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্য প্রধানত কাহিনী নির্ভর। মঙ্গল কাব্য কি নির্ভর? কাহিনী নির্ভর। এখানে বিভিন্ন কাহিনী গল্পের সংমিশ্রণ ঘটেছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে থাকে যে বর্তমান যে আধুনিক কালের সাহিত্য বিশারদগণ তারা কি বলে থাকেন যে আধুনিক কালে তো আমরা উপন্যাস পড়ি, উপন্যাসের আবির্ভাব ঘটেছে আধুনিক কালে, কিন্তু মধ্যযুগেও উপন্যাস যদি বলা হয় তাহলে মধ্যযুগের উপন্যাস হচ্ছে এই কি, এই মঙ্গল কাব্যগুলোই হচ্ছে মধ্যযুগের উপন্যাস। মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোই আমাদের আধুনিক যুগের যে উপন্যাস পড়ছি, উপন্যাস রচনার ভিত রচনা করে দিয়েছে। তাহলে আমরা বলছি মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্যে দেবদেবীর আরাধনা, মাহাত্ম্য কীর্তন করা হয়, যে কাব্য রচনা, পাঠ ও শ্রবণ করলে নিজের, প্রতিবেশীর ও সমাজের কল্যাণ সাধন হয়, তাকে মঙ্গল কাব্য বলে। আবার অনেকে বলে থাকেন যে এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয় বলে তাকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের শেষ অবধি এ ধারা, এ ধারার যে সাহিত্য বাংলায় রচিত হয়েছে, অর্থাৎ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। তা জানলে আমরা অনেক কিছু জানতে পারবো, আমাদের দরকার নাই। আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে অনেক সময় একটা প্রশ্ন এসে থাকে যে মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া গেছে। মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া গেছে। কতজন? মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া গিয়েছে। আরেকটা বিষয় আমরা জেনে রাখি, মঙ্গল কাব্যের প্রধান ধারা 3টি। মঙ্গল কাব্যের প্রধান ধারা কয়টি? মঙ্গল মঙ্গল কাব্যের প্রধান ধারা 3টি। সেগুলো কি কি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ও অন্নদা মঙ্গল। কি কি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আর দুটি অপ্রধান ধারা আছে, ধর্মমঙ্গল ও শিব মঙ্গল বা কালিকা মঙ্গল। তাহলে প্রধান ধারা 3টি হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। আর অপদান ধারা 2টি, ধর্মমঙ্গল ও শিব মঙ্গল বা কালিকা মঙ্গল। আরেকটা প্রশ্ন এসে থাকে যে মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। কয়টি অংশ? 5টি। মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। আর একটি প্রশ্ন এসে থাকে যে কোন কাব্যগুলোর শেষে মঙ্গল থাকলেও সেগুলো মঙ্গল কাব্য নয়। সেগুলো হচ্ছে চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল, সারদা মঙ্গল। চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল, সারদা মঙ্গল, এগুলো যদি কি হয়, এগুলো শেষে মঙ্গল থাকা সত্ত্বেও এগুলো মঙ্গল কাব্য নয়। এবার আমরা মঙ্গল কাব্য থেকে যেভাবে বিভিন্ন মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা একটু দেখব। যেমন মনসা মঙ্গল থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নগুলো আসে কিরকম? বাংলা সাহিত্যের প্রাচীনতম মঙ্গল ধারা কোনটি? বাংলা সাহিত্যে প্রাচীনতম মঙ্গল ধারার সাহিত্য কোনটি? তাহলে বাংলা সাহিত্যে প্রাচীনতম মঙ্গল ধারার সাহিত্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গলের কাব্যে মনসা দেবীর আরো নাম আছে, নাম হচ্ছে কেতকা ও পদ্মাবতী। কেতকা ও পদ্মাবতী, এই জন্য অনেকে মনসা মঙ্গল কাব্যকে অনেকে পদ্ম পুরাণও বলে থাকে। কি বলে থাকে? পদ্ম পুরাণও বলে থাকে। মনসা মঙ্গলের অন্য নাম তাহলে কি? পদ্ম পুরাণ। আমরা জানি যারা বেহুলা দেখেছেন সেখানে মনসাকে বারবার পদ্মা বলে আখ্যায়িত করা হয়েছে। যেখানে নেতি নামে একটা ক্যারেক্টার, সে মনসাকে বারবার বলতো পদ্মা শোনো, পদ্মা শোনো।
মঙ্গল কাব্যে তাহলে আমরা মঙ্গল কাব্য ধারার 22 জন কবি, মনসা মঙ্গল কাব্যের কবির সংখ্যা 22 জন। মনসা মঙ্গল কাব্যের কবির সংখ্যা কতজন? 22 জন কবির সন্ধান পাওয়া গেছে মনসা মঙ্গল কাব্যে। আরেকটি প্রশ্ন মঙ্গল কাব্য মনসা মঙ্গল থেকে এসে থাকে যে মনসা মঙ্গল কাব্যের আদি কবির নাম কি? আদি কবির নাম কানাহরি দত্ত। আপনারা একটু মনে রাখবেন যে মনসা মঙ্গল, তারও একটু চোখের সমস্যা ছিল। আপনারা মনে রাখবেন যেহেতু মনসা দেবীর চোখে সমস্যা ছিল, তারও যে তার এই মনসা মঙ্গল কাব্য এর যে প্রথম কবি, তারও নাম কানাহরি দত্ত। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বরিশালের বিজয়গুপ্ত। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বরিশালের বিজয়গুপ্ত। তার রচিত কাব্যের নাম পদ্মপুরাণ। একটু আগে জেনেছি তার অপর নাম পদ্মা। তাহলে তিনি যেটা রচনা করেছেন বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের রচিত কাব্যের নাম পদ্মপুরাণের। বারবার পরীক্ষা আসে পদ্মপুরাণ কাব্যের রচয়িতাকে। পদ্মপুরাণ কাব্যের রচয়িতা বিজয়গুপ্ত, যার বাড়ি বরিশাল। মনসামঙ্গলে আরো কয়েকজন কবি আছেন, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস। পরীক্ষা অনেক সময় আসে, দ্বিজবংশী দাসও আসে যে উনি কোন ধারার কবি। কেন দ্বিজবংশী দাস আসে? আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী। আর এই চন্দ্রাবতীর বাবার নাম দ্বিজবংশী দাস। এই চন্দ্রাবতীর বাবাকে দ্বিজবংশী দাস। আরেকটা ব্যাপার আসে যে মনসামঙ্গল কাব্যের চরিত্রগুলো কি কি? চরিত্রগুলো হচ্ছে চাঁদ সওদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর। সনকা হচ্ছে চাঁদ সওদাগরের সহধর্মিণী। পরীক্ষায় একটা প্রশ্ন আসে বারবার যে মধ্যযুগের একমাত্র প্রতিবাদী চরিত্রের নাম কি? সে হচ্ছে কে? চাঁদ সওদাগর। মধ্যযুগের সতী নারীকে? বেহুলা। এগুলো পরীক্ষায় এসে থাকে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আমরা এখন দেখব চণ্ডী মঙ্গল। আমরা কি দেখব? চণ্ডী মঙ্গল। মঙ্গল কাব্য ধারার আরেকটি ধারা হচ্ছে চণ্ডী মঙ্গল। আর চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে যে কাব্য রচিত হয় তাই চণ্ডী মঙ্গল নামে পরিচিত। অর্থাৎ চণ্ডী দেবী যে তার স্তুতি করে যে কাব্য, সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল। চণ্ডী মঙ্গল ধারার আদি কবি মানিক দত্ত। পাশে যে চণ্ডী মঙ্গল ধারার আদি কবি কে? চণ্ডী মঙ্গল ধারার আদি কবি হচ্ছে মানিক দত্ত। এ কাব্যধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যধারার প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। তিনি ছিলেন 16 শতকের কবি। তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডী মঙ্গল। তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডী মঙ্গল। তাহলে আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমণ্ডলের কবি দ্বিজ মাধব নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। আর দরকার নেই আমাদের চণ্ডীমঙ্গল সম্পর্কে। আচ্ছা, এইখানে আপনারা একটা বিষয় জানবেন, এই চণ্ডীমঙ্গলে মূলত কালকেতু ও ফুল্লরার কাহিনী, ধনপতি সওদাগরের কাহিনী এখানে কি হয়েছে? স্থান পেয়েছে। এখানে একটা বিখ্যাত উক্তি ছিল। উক্তিটা যদি মনে পড়ছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এরকম একটা উক্তি ছিল এই যে কালকেতু অর্থাৎ ফুল্লুরার কাহিনীর ভিতরে। এবার আমরা জানবো অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করা হয়েছে সেই কাব্যগুলোকে বলা হয়ে থাকে অন্নদামঙ্গল কাব্য। আর এই অন্নদামঙ্গল কাব্য ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকার। আমরা জানি এই অন্নদামঙ্গল কাব্য খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি? এখানে এমন এমন কিছু বাক্য ব্যবহার করা হয়েছে যে বাক্য এখনো মানুষের মনে কি করে? মানুষের মনে দাগ কাটে। এই অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকার। তিনি ছিলেন মধ্যযুগের শেষ কবি। আপনার পরীক্ষা আসে মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার। আর তিনি রচনা করেছেন অন্নদামঙ্গল কাব্য। তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
আমরা বর্তমানকালে যে কালী পূজাকে এত ঢাকঢোল পিটিয়ে করছি, তার কাব্য রচনা করার পর থেকেই রাজা কৃষ্ণচন্দ্র খুব ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে কালী পূজা শুরু করেন। আপনার পরীক্ষা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে কে? অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র ঈশ্বরী পাটনি, হীরামালিনী। ঈশ্বরী পাটনি, হীরামালিনী। এই অন্নদামঙ্গল কাব্যের কালজয়ী উক্তি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সে উক্তিটি ছিল কার? ঈশ্বরী পাটনি। এছাড়া আরো কিছু বিখ্যাত উক্তি আছে যেগুলো পরীক্ষা এসে থাকে, যেমন নগর পুরিলে দেবালয় কি এড়ায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, জন্মভূমি জননী স্বর্গের গড়িয়সী, হাওয়াতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়, যতন নহিলে নাহি মিলয় রতন। তো যত্ন না করলে রতন মেলে না। করিতে বাঘের দুধ মেলে। অর্থাৎ যে কথাগুলো ভারতচন্দ্র রায়গুণাকার সেই মধ্যযুগে বলে গিয়েছেন, আমরা এই পোস্টমডার্ন যুগেও সেগুলো বাস্তবায়ন দেখছি কতটা বাস্তব। এরপর আমরা দেখবো যে ধর্মমঙ্গল। ধর্ম ঠাকুর নামে এক পুরুষ দেবতা পূজা হিন্দু সমাজের নিচু স্তরের, বিশেষ করে ডোম সমাজে প্রচলিত ছিল। তিনি বৌদ্ধ ধর্মের প্রচ্ছন্ন রূপ কিংবা বৈদিক যুগের দেবতা। অর্থাৎ এই ধর্মমঙ্গলের যে দেবতা, হিন্দু বৌদ্ধ দুই ধর্মের মানুষই এই দেবতা নাকি আরাধনা করতেন এবং তাকে নিয়ে কি করেছেন? সাহিত্য রচনা করেছেন। ধর্মমঙ্গল কাব্যধারার আদিকবি ময়ূর ভট্ট। পরীক্ষা আসে ধর্মমঙ্গল কাব্যধারার আদিকবি কে? ধর্মমঙ্গল কাব্যধারার আদিকবি ময়ূর ভট্ট। তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। তার কাব্যের নাম কি? হাকন্দ পুরাণ। ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম শ্রী ধর্মমঙ্গল। আরেকটা আমরা জানবো শিবমঙ্গল। সেটা কি? শিবমঙ্গল কৃষিভিত্তিক সমাজের জীবনে বৈদিক দেবতা রুদ্র শিবের রূপ ধারণ করেন। আর তার এই বিভিন্ন যে রূপ কি বলা যাচ্ছে, যে বাঙালির দুঃখ সুখ দুঃখ ভরা যে জীবন, এই বিষয়গুলো স্থান পেয়েছে শিবমঙ্গল কাব্যে। এগুলো পুরো অপ্রধান ধারা। আমরা এখন আর কিছু বিষয় জানবো, সেটা গুরুত্বপূর্ণ আমাদের। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় আসে, 12 মাস্যা কাকে বলে? 12 মাস্যা কাকে বলে? মধ্যযুগে আমরা দেখেছি যে অনেক অনুদিত সাহিত্য আছে, সেখানে নায়িকাদের দুঃখের কথা প্রকাশ করা হয়েছে। নায়িকা প্রেমের বিলাপ করছেন, নায়িকা তার নায়ককে না পাওয়ার বিরহে বিরহে কষ্ট পাচ্ছেন। এই যে যে বিরহ, এই যে যে কুক্ষ, এই যে যে বেদনা, এই সব কিছু কি হয়েছে? বিদিত হয়েছে এই 12 মাস্যায়। অর্থাৎ নায়িকার যে 12 মাসের দুঃখ কষ্ট যে বর্ণনা করা হয়েছে দেববেদে, 12 মাসের দুঃখ কষ্ট বর্ণনাই সে 12 মাস্যা। নায়িকার 12 মাসের দুঃখ কষ্ট বর্ণনা করা হয়েছে যেভাবে, সেই ধারাটাকে বলা হয় 12 মাস্যা। তাহলে আমরা একটু মঙ্গল কাব্য জানলাম। মঙ্গল কাব্য আমরা একবারে একটু আমরা রিভিউ করে নেই। মঙ্গল কাব্য কি? কাব্যধারা মনসা মঙ্গল। এই মনসা মঙ্গলের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। অর্থাৎ মনসা দেবীর একটু চোখের সমস্যা, কানাহরি দত্ত চোখের সমস্যা, আমরা মনে রাখবো যে তাহলে প্রথম কবি হচ্ছে কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি কে মনসা মঙ্গলের? বিজয় দত্ত। বিজয় মানে জয়, তিনি জয় করেছেন মনসা মঙ্গলকে, তাই নাম হয়েছেন বিজয় গুপ্ত। এখানে চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর। এরকম দেখলাম চণ্ডী মঙ্গল। দেখেন চণ্ডী মঙ্গলের আদি কবিকে মানিক দত্ত। চণ্ডী মঙ্গল দেখেন, চণ্ডী মঙ্গল মানিক দত্ত। এর শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী। আমরা জানি মুকুন্দরাম চক্রবর্তী, ইনি খুবই বিখ্যাত, না লেখার মান খুব ভালো, তাই ইনি হচ্ছেন কি শ্রেষ্ঠ। আর হচ্ছে প্রথম কবি মানিক দত্ত। চরিত্র কালকেতু ফুল্লুরা ভারু দত্ত। এরপর আমরা দেখবো যে অন্নদামঙ্গল, এর আদি কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার, এর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকার, চরিত্র ঈশ্বরী পাটনি। এবার আমরা দেখবো যে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট, শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, চরিত্র রাজা হরিশ্চন্দ্র লাউ সেন। ধর্মমঙ্গলের চরিত্র কারা আছে?
রাজা হরিশ্চন্দ্র লাউসেন। শিবমঙ্গল এর আদি কবি রামকৃষ্ণ রায়, শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য। কালিকা মঙ্গল এর আদি কবি কবিকঙ্ক, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন, চরিত্র বিদ্যাসুন্দর। বিদ্যা সুন্দর। এবার আমরা দেখবো যে বাংলা সাহিত্যকে যে সাহিত্যগুলো খুবই বিকশিত করেছে সেগুলো হচ্ছে কি অনুবাদ সাহিত্য। আমরা যদি অনুবাদ সাহিত্যের কথা প্রথমে বলতে যাই, তাহলে পৃথিবীতে চারটা জিনিসের, চারটা মহাকাব্যের নাম আসে। অনুবাদ সাহিত্য এত বড় বড় বাংলা এবং ইংরেজি সাহিত্য বা সারা পৃথিবীর সাহিত্যের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এই চারটা জিনিস আসে। এই চারটাকে বলা হয় থাকে জাত মহাকাব্য। আমরা বাংলা সাহিত্যে যখন রামায়ণ এবং মহাভারতকে অনুবাদ করা হয়েছে, তখন বাংলা সাহিত্য ব্যাপক বেগে এগিয়ে চলেছে। কারণ এর অবদান অনুবাদ সাহিত্যে অতুলনীয়। মধ্যযুগে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুবাদ সাহিত্য, এবং রামায়ণ, মহাভারত এবং কি হচ্ছে ভাগবত ও অন্যান্য গ্রন্থের যে অনুবাদ, সেগুলো কি পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে হয়েছে। কখন হয়েছে? পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে। এই সাহিত্যগুলাকেই অনুবাদ সাহিত্য নামে আখ্যা দেওয়া হয়ে থাকে। এবং এইখানে বৈশিষ্ট্য কি অনুবাদের? এই অনুবাদগুলো কখনো আক্ষরিক ভাবে করা হয়নি, ভাবানুবাদ করা হয়েছে। এবং অনুবাদের ক্ষেত্রে ভাবানুবাদটাই প্রধানত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই যে আমরা অনুবাদ সাহিত্য পেয়েছি, অনুবাদ সাহিত্য কোন ভাষা থেকে করা হয়েছে? আমরা প্রথমেই জেনেছি, কিন্তু আলোচনা করেছি, আবার বলছি, সংস্কৃত থেকে, হিন্দি থেকে, আরবি থেকে, ফার্সি থেকে। হিন্দু সাহিত্যিকরা যে অনুবাদগুলো করেছেন, সেই অনুবাদকৃত সাহিত্যকে বলা হয়ে থাকে সাহিত্যের কথা। কি বলা হয়ে থাকে? সাহিত্যের কথা। আর মুসলমান সাহিত্যিকরা যে অনুবাদ করেছেন, সেই সাহিত্যকে বলা হয়ে থাকে রোমান্টিক প্রণয়োপাখ্যান। কি বলা হয়ে থাকে? রোমান্টিক প্রণয়োপাখ্যান। তার মানে হিন্দু সাহিত্যিকরা, হিন্দু অনুবাদ যারা করেছেন, লেখকরা যারা অনুবাদ করেছেন, সেগুলো সাহিত্যের কথা। আর মুসলিম লেখকরা যে অনুবাদ করেছেন, সেগুলোকে বলা হয়ে থাকে রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে আপনি যখন রোমান্টিক প্রণয়োপাখ্যান পাবেন, আপনি বুঝে নেবেন এই সাহিত্যিকগুলো মুসলিম। তাহলে আপনার অপশনগুলো ইজি হয়ে যাবে। আমরা দেখি এখন কোন সাহিত্যটা কে রচনা করেছেন। যেমন রামায়ণ এর অনুবাদ করেছেন কে? কৃত্তিবাস। আপনার পরীক্ষা আসবে, রামায়ণ অনুবাদ কে করেছেন বাংলায়? কৃত্তিবাস। রামায়ণের মূল লেখক কে? বাল্মীকি। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বাল্মীকি। ওই সেই বাল্মীকি, আপনারা জানেন, যে ছিল এক মহাপাপী। মহাপাপী থেকে মহাঋষিতে পরিণত হয়েছিলেন তার সাধনার গুণে। অর্থাৎ একটা কথা বলা হয় থাকে, সকল সাধুরই একটা অতীত জীবন থাকে। বাল্মীকি তার একটা উদাহরণ। পৃথিবীতে কেউ কারো নয়, কারো পাপের ভাগ কেউ নিবে না, নেওয়া সম্ভব নয়। আপনি যত টাকা ইনকাম করেন, দুর্নীতি করেন, সম্পদ বানান, সব আপনার কর্মফল। এই কর্মফলের কেউ কিছু নেবে না। সব জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আপনি আজকে দুর্নীতি করবেন, কালকে আপনাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে। এই প্রায়শ্চিত্ত কেউ করবে না। এটাই হচ্ছে, আমরা যদি কি করি, বাল্মীকির জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করি, তার পূর্বের জীবন ও পরের জীবন। পূর্বে তিনি ছিলেন ডাকাত, এক মহা ডাকাত। মানুষ মারাই ছিল তার প্রধান কাজ। সেই মহা মহা পাপী কি হলেন? কৃষ্ণ নামের গুণে তিনি কি হয়েছিলেন? মহা ঋষিতে পরিণত হয়েছিলেন। এটা মানব জীবনে এটাই আমাদের ব্যাপার, একই সেম। এরপর আমরা দেখেন মহাভারত। মহাভারতের প্রথম অনুবাদক করেছেন কে? কবীন্দ্র পরমেশ্বর। কে করেছেন? আপনার বিভিন্ন পরীক্ষা আসবে, মহাভারতের অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর। মূল গ্রন্থ রচনা করেছেন কে?
বেদব্যাস। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওনার নাম বেদব্যাস কেন? ইনি বেদকে বিভক্ত করেছেন। পরীক্ষা আসতে পারে বেদকে কে বিভক্ত করেন। বেদ চার খণ্ডে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদকে চার খণ্ডে ভাগ করেছিলেন কে? বেদকে চার খণ্ডে ভাগ করেছিলেন কে করেছিলেন? এই বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই জন্য তার নাম বেদব্যাস হয়েছে, অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন নাম, তার নাম হয়েছে বেদব্যাস। এরপর দেখেন ভাগবত, এটাও পরীক্ষা আসে। ভাগবতের অনুবাদক কে? ভাগবতের অনুবাদক মালাধর বসু। ভাগবতের অনুবাদক কে? মালাধর বসু। এর মূল গ্রন্থ ভাগবত পুরাণ। মূল গ্রন্থ কি? ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ থেকে তিনি কি করেছেন? ভাগবত নামে মালাধর বসু অনুবাদ করেছেন। এরপর দেখেন গ্রন্থের নাম বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর গ্রন্থের রচয়িতা সাবির খান, এটাও পরীক্ষা আসে। মূল গ্রন্থ বিদ্যাসুন্দরম। বিদ্যাসুন্দরম গ্রন্থ থেকে তিনি বিন্দা সুন্দর কি করেছেন? অনুবাদ করেছেন। কে করেছেন? সাবির খান। এরপর আছে গোবিন্দ বিলাস। গোবিন্দ বিলাস অনুবাদ করেছেন যদু নন্দন দাস। যদু নন্দন দাস। মূল গ্রন্থ গোবিন্দ লীলামৃত। মূল গ্রন্থ গোবিন্দ লীলামৃত। এরপর আছে, আর দরকার নেই করে জানলে আপনাদের হচ্ছে। এবার আমরা রামায়ণ সম্পর্কে একটু বিষয় জানি, সেটা হচ্ছে দেখেন, সংস্কৃত ভাষার প্রাচীনতম মহাকাব্য রামায়ণ। আপনার পরীক্ষা আসবে সংস্কৃত ভাষার প্রাচীনতম মহাকাব্যের নাম কি? রামায়ণ। রচনা কে করেছেন? ঋষি বাল্মীকি। কখন করেছেন? খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, অর্থাৎ আজ থেকে 2400 বছর আগে, অর্থাৎ প্রায় 2500 বছর আগে রচনা করেছেন এই মহাকাব্য। এতে খণ্ড আছে 7টি। খণ্ড আছে কতটি? 7টি। আর আমরা বললাম যে 15 শতকের কবি কৃত্তিবাস ওঝা তিনি কি করেন? রামায়ণ বাংলা অনুবাদ করেন। রামায়ণের প্রথম বা মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। রামায়ণের প্রথম বাংলা অনুবাদকের নাম চন্দ্রাবতী, যে জন্য বাংলা সাহিত্যের প্রথম কবি হিসেবে, মহিলা কবি হিসেবে চন্দ্রাবতীকে স্মরণ করা হয়, চন্দ্রাবতীকে বিবেচনা করা হয়। এবার আমরা মহাভারত সম্পর্কে একটু জানবো। এটিও সংস্কৃত ভাষার একটি মহাকাব্য। এটা রচনা প্রায় 2500 বছর আগে, সিমিলার, একই রকম। যদি রামায়ণটা আরো আগে, ঠিক আছে, রামায়ণটা আরো আগে। আর এই মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন। মহাভারতের রচয়িতা কে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন, তাই তার নাম হয়েছে বেদব্যাস। আর এইটা আহ যাক, এটা আবার বলবো না, এক্সট্রা দরকার নেই। 16 শতকের যে কবি কবীন্দ্র পরমেশ্বর, তিনি করেছিলেন মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। তিনি মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেছেন। আপনার পরীক্ষা এখানে দুইটা প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। আর আরেকটা আসে, সেটা হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। তিনি বলেছেন যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনেশ শোনেন পুণ্যবান। খুবই একটা উল্লেখযোগ্য একটা উক্তি। মহাভারতের কিছু উল্লেখযোগ্য চরিত্র আমরা জানি কি আছে: অভিমন্যু, অর্জুন, অশ্বত্থামা, গান্ধারী, দুর্যোধন, দ্রোণাচার্য, দ্রৌপদী, ধৃতরাষ্ট্র, নকুল, পাণ্ডু, ব্যাসদেব, ভীম, যুধিষ্ঠির, এবং আমরা জানি পাঞ্চালী, তাই না? আপনারা সবাই মহাভারত দেখেছেন, সুতরাং এই মহাভারতের চরিত্র যদি কখনো আসে, আপনারা পারবেন। এবং বিসিএস ও পিলিতেও কিন্তু মহাভারতের বিভিন্ন চরিত্র থেকে প্রশ্ন আসে। এবং একই কথা আমাদের নন ক্যাডারও যে কোনো সময় যে কোনো প্রশ্ন আসতে পারে।
এবং পাঞ্চালীর আর একটা নাম কি, যে নামে আমরা পরিচিত, সেটা হচ্ছে কি দ্রৌপদী। আরো নাম আছে তার। এবার আমরা দেখবো যে হিন্দু পুরাণের ভাগবত একটি হিন্দু মহাপুরাণ, অর্থাৎ পুরাণের অনুবাদক। এবং এইখানে কি করা হয়েছে, এই ভাগবতের আলোচ্য বিষয় কি, ভাগবতে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে, ভাগবতে যে কি বিষ্ণুর যে পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ, তাকেই নিয়ে তার প্রতি যে গভীর ভক্তি প্রেম, সেটা নিয়ে এই ভাগবতের মূল আলোচিত আলোচনার বিষয়। ভাগবতকে বাংলা অনুবাদ করেন কে, এটা পরীক্ষায় এসে থাকে, এটা বাংলা অনুবাদ করেন মালাধর বসু। ভাগবতকে বাংলা অনুবাদ করেন মালাধর বসু। এবং মালাধর বসু যে ভাগবতকে অনুবাদ করেছিলেন, তিনি অন্য নামে করেছিলেন, নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। পরীক্ষা আসে শ্রীকৃষ্ণ বিজয় কার কাব্য, কার 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 অনুবাদ বা কার লেখা বই, এরকম ভাবে আসে যে এটা কার লেখা। তাহলে কি আছে, শ্রীকৃষ্ণ বিজয়ের রচনা করেন মালাধর বসু। এবং এই শ্রীকৃষ্ণ বিজয় বিজয় কাব্যগ্রন্থ লেখার জন্য, এই অনুবাদ গ্রন্থ লেখার জন্য রুকনউদ্দিন বাবা বাবা বাবরক শাহ তাকে গুণরাজ খান উপাধি দেন, তাকে গুণরাজ খান উপাধি দেন। এবং আসে যে গুণরাজ খান উপাধি কার, মালাধর বসু। মালাধর বসুর উপাধি কোনটি, গুণরাজ খান। পরীক্ষা এসে থাকে। এবার আমরা জানবো ফরাসি থেকে বাংলা অনুবাদ হয়েছে এমন কিছু কাব্যের নাম কি আছে, সেগুলো দেখেন। ইউসুফ জুলেখা, কি এটা, ইউসুফ জুলেখা। এর অনুবাদক কে, শাহ মোহাম্মদ সগির। আমরা বলেছি যে মুসলিম যারা কবি সাহিত্যিক কবিরা ছিলেন, তারা যে অনুবাদগুলো করেছেন সেগুলো কোথায়, সেগুলো হচ্ছে প্রেম উপখ্যান, প্রণয় উপখ্যান। দেখেন লাইলি মজনু, ইউসুফ জুলেখা। আমরা দেখেন যে ইউসুফ জুলেখার যে প্রেম কাহিনী, আমরা সবাই জানি যে ইউসুফ জুলেখার এই প্রেম কাহিনী এই অনুবাদ করেছেন কে, শাহ মোহাম্মদ সগির। আর এটা মূল গ্রন্থ কে লিখেছিলেন, এটা সম্ভবত আরবি, মানে আরবি সাহিত্যের এটা, এই যে কবি জামি, কবি জামির যে মূল গ্রন্থ ইউসুফ ওয়া জুলায়খা, ইউসুফ ওয়া জুলায়খা, এই কাব্য অবলম্বনে শাহ মোহাম্মদ সগির তিনি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এরপরে কি আছে দেখেন, রসুল বিজয়। এই রসুল বিজয় নামে অনুবাদ করেছেন জয়নুদ্দিন, এটা পরীক্ষা আসে জয়নুদ্দিন। এবং মূল গ্রন্থ কি এটা জানা যায়নি। তারপরে এখানে কি আছে, হানিফা ও কয়রাপ্রি, হানিফা ও কয়রাপ্রি অনুবাদ করেছেন সাবিরিদ খান। এটাও কোন বই থেকে তিনি অনুবাদ করেছেন জানা যায়নি। এরপর আছে কি, সয়ফুল মুলুক বদিউজ্জামান, এটা পরীক্ষা এসে থাকে, যে আলাওয়াল দোনাগাজী চৌধুরী। মূলত সয়ফুল মুলুক বদিউজ্জামান এই অনুবাদ করেছেন, আর দুইজনেই করেছেন, আলাওয়ালেরটা বেশি পরীক্ষা আসে, আলাওয়াল। এবং মূল গ্রন্থ কোথায়, আলিফ লায়লা, আলিফ লায়লা ও লায়লা, মানে আলিফ লায়লা যে গ্রন্থ সেখান থেকে। সপ্তপয়গড়, এটাও কি করেছেন, আলাওয়ালের গ্রন্থ। সপ্তপয়গড় কোথা থেকে করেছেন, সপ্তপয়গড় কবি নিজামীর যে কাব্যগ্রন্থ সপ্তপয়গড়, সেখান থেকে তিনি এই গ্রন্থটি অনুবাদ করেছেন। সিকান্দার নামা, এই সিকান্দার নামাও কার, আলাওয়ালের কাব্যগ্রন্থ। তিনি অনুবাদ সাহিত্য, সবই অনুবাদ সাহিত্য। সিকান্দার নামা এটাও কবি নিজামীর কাব্যগ্রন্থ থেকে। আপনার পরীক্ষা আসতে পারে কোন কবির কাব্য থেকে তিনি অনুবাদ করেছেন। এবার আছে আমরা ইম্পর্টেন্ট আর কয়েকটা দেখি। গুলে বকাওয়ালি, গুলে বকাওয়ালি পরীক্ষা আসে, এটা হচ্ছে নওয়াজিশ খান। এটা অনুব মূল গ্রন্থ তাজুল মুলক গুলি বকাওয়ালি, করেছেন ইজ্জতুল্লাহ। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বই আসে, সেটা হচ্ছে নূরনামা। নূরনামা কে অনুবাদ করেছেন, নূরনামা হচ্ছে আব্দুল হাকিম। নূরনামা কে করেছেন, আব্দুল হাকিম, আমাদের মধ্যযুগের সেই বিখ্যাত কবি, যিনি বাংলা ভাষাকে নিয়ে কবি রচনা রচনা করেছেন। বঙ্গ বঙ্গ বাণী কবিতা, সেই আব্দুল হাকিম মাতৃভাষার প্রতি প্রীতি দেখিয়েছেন। সেই আব্দুল হাকিম তিনি কি করেছেন, নূরনামা লিখেছেন। আচ্ছা, গুলে বকাওয়ালি এটা আমরা জেনেছি, এটা লিখেছে আর একটা মুহাম্মদ মুকিম। গুলে বকাওয়ালি এটা লিখেছেন মোহাম্মদ মুকিম। আচ্ছা, এই কটা আমরা মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট, এই কটা আমাদের জন্য। এবার আমরা জানবো হিন্দি সাহিত্য থেকে কিছু অনুবাদ সাহিত্য। সেটা হচ্ছে মধুমালতী। প্রথমে আমরা জানবো মধুমালতী। মধুমালতী কি, এর অনুবাদক মুহাম্মদ কবির। মধুমালতীর অনুবাদক কে, মুহাম্মদ কবির। এর মূল গ্রন্থ মধু মালত।
মধুমালত থেকে মধুমালতী নামক গ্রন্থের অনুবাদ করেছেন মুহাম্মদ কবির। এরপর আছে সতী ময়না লোরচন্দ্রানী, পরীক্ষায় বারবার আসে, এর অনুবাদক দৌলত কাজী। সতী ময়না ময়না লোরচন্দ্রানী। মূল গ্রন্থ মৈনাসৎ। মূল গ্রন্থ মৈনাসৎ। আচ্ছা, সতীমনা লোল চন্ডানী এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অনুবাদ করেছেন দৌলত কাজী, এবং এর তৃতীয় গ্রন্থ অনুবাদ করেছেন আলাওয়াল। তৃতীয় গ্রন্থকে অনুবাদ করেছেন আলাওয়াল। পরীক্ষা আসলে কন্ট্রোভার্সি হয়ে যায়, আপনার পরীক্ষা অনেক সময় বলে যে এই সতী ময়না ও লোর চন্ডানীর অনুবাদক কে, তখন দুইটা অপশন দিয়ে দেয়। এটা আপনারা জেনে রাখবেন যে প্রথম দুইটা অনুবাদ করেছেন দৌলত কাজী, তৃতীয় খণ্ড অনুবাদ করেছেন আলাওয়াল। আশা করি দুইটা অপশন থাকবে না। থাকলে আপনি চেষ্টা করবেন, যেহেতু দুইটা করেছে দৌলত কাজী, সুতরাং দৌলত কাজী বেশি ইম্পর্টেন্ট, ওটাকে দিবে। দুইটা থাকে। আর যদি একটা থাকে কোনো সমস্যা নাই, আপনি জেনে রাখবেন যে দৌলত কাজী এবং আলাওল। এবার আমরা জানবো কিছু আরবি সাহিত্য। আচ্ছা সরি, আমরা যে ফরাসি অনুবাদ শিখছিলাম যে ইউসুফ জুলেখা, এটা ফার্সি সাহিত্য থেকে। ইউসুফ জুলেখা এটা ফার্সি সাহিত্যের অন্তর্গত। এবার আমরা কিছু আরবি সাহিত্যের কিছু গ্রন্থ, যেমন নবী বংশ, এর পরীক্ষা আসে। অনুবাদক সৈয়দ সুলতান। অনুবাদক হচ্ছে সৈয়দ সুলতান। মূল গ্রন্থ কাসাসুল আম্বিয়া। মূল গ্রন্থ ছিল কাসাসুল আম্বিয়া। এই যে যে আমরা গ্রন্থগুলো জানলাম, আমরা এখান থেকে এখন একটু আরেকটু ওভারভিউ নিব, যাতে আমাদের ভালো করে মনে থাকে। আসলে এ একটা মহাসমুদ্র। এখানে আপনি পড়লে অনেক কিছু পড়তে পারবেন, অনেক কিছু হয়ে গেছে। তো আমাদের যেটা দরকার, আমি সেটা একটু দ্রুতও বলছি কারণ এটা আছে ব্যাপক। আপনার পরীক্ষার জন্য তো লাগবে না, আপনি আমার ক্লাস রেকর্ডিংটা কয়েকবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন আপনার এমসিকিউ গুলো পড়তে কত সহজ হয়ে যাচ্ছে। সবকিছু দেখবেন ইজি। আমরা চেষ্টা করছি গল্পের আকারে ধাপে ধাপে সাহিত্যে অগ্রসর হতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আসলে আপনারা জানেন যে আমরা যে গোছানো প্রস্তুতি নিচ্ছি, এরকম গোছানো প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব কম মানুষের হবে। অনেকে সিলেবাসই বোঝে না। দেখেন আমরা কেন সাহিত্য এভাবে পড়ছি, কারণ এটিও প্রস্তুতিতে সাহিত্য থেকেই বেশি নাম্বার থাকবে। অনেকে দেখা যাচ্ছে যে সারাদিন গ্রামার নিয়ে বসে থাকবে, গ্রামারই পড়তে থাকবে। আরে বাবা, গ্রামার থেকে যা আসবে তাই সবাই পারবে। কি আসবে? সমার্থক শব্দ, বানান ভুল, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, কারক সমাস, এইসব এ তো সবাই আমরা পড়েই পারবো। সাহিত্য হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তা আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি কি বেশি পড়বেন, কোন জায়গায় সাহিত্য পড়বেন, কোন জায়গায় গ্রামার পড়বেন, ইংরেজিতে কি গ্রামার বেশি পড়বেন না সাহিত্য বেশি পড়বেন, আপনাকে বুঝতে হবে। অঙ্কে কোন টপিকটা আপনি করবেন আপনাকে বুঝতে হবে। জেনারেল নলেজের কোন টপিকটা পড়বেন, বিজ্ঞানের কোন টপিকটা পড়বেন। আপনি বুঝলেন না, খালি প্রস্তুতি নিলেন। আপনারা দেখা যাচ্ছে যে অনেকে কি, আমি যেহেতু পাবলিকলি কথা বলতেছি, অনেকেই আছেন, সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে মানে ব্যবসায়িক উদ্দেশ্যে অল্প কিছুদিনের যে কোচিং করাচ্ছে, পরীক্ষা নিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ক্লাসে করাবে। দেখা যাচ্ছে ব্যবসায়িক একটা উদ্দেশ্য, দেখা যাচ্ছে তারা অনেক কিছু পড়ায়, তার সাথে এটিও সার্কুলার যে পড়াবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, সেটা নিয়ে আপনাকে সব গবেষণা করতে হবে, সেটা নিয়ে লেগে থাকতে হবে, কোথা থেকে কি আসে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। খালি পড়লেই তো হবে না। পড়লেই তো আপনি 90 পাবেন না, আপনাকে 90 মার্কস পেতে হবে। 90 মার্কস পেতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। যারা ভাবছেন যে পরীক্ষা দিব আর এটিও হয়ে যাব, ইটস নট ইজি। অনেক কঠিন, অনেক কঠিন। আমিও পারবো কিনা এটা গড নোস অনলি। ঠিক আছে? এবং আমার মনে হবে না, এবং আমার ইচ্ছাও নেই আর এটিও হওয়ার। কিন্তু আমার একটু ইচ্ছা যে আমার কাছে যারা পড়াশোনা করছেন তারা এটিও হন। অন্তত এটা আমার ভালো লাগবে, কারণ আমার আর অফিসার হওয়ার ইচ্ছা নেই। মানে জীবনে অফিসার হওয়ার ইচ্ছা ছিল, সে আশা আমার মিটে গেছে। আমার আর এই ইচ্ছা নেই, ভগবানের কাছে আমার চাওয়াও নেই যে আমাকে বানাও। আচ্ছা আমরা দেখি। আচ্ছা আমরা এবার দেখি, দেখেন তো রোমান্টিক ধারায় আমরা তাহলে আমরা একটু জানি যে রোমান্টিক ধারার প্রধান প্রধান যে কবিগুলো ছিলেন, সে কি ছিলেন? শাহ মোহাম্মদ সগীর, জয়নুদ্দিন মুজাম্মেল, ইনি হলো 15 শতকের কবি। 16 শতকের কবি হচ্ছে মোহাম্মদ কবির, সাবির ঈদ খান, দৌলত উজির বাহারাম খান, সৈয়দ সুলতান, শেখ পরান, নিয়াজ।
17 শতকের কবি হচ্ছে আলাওয়াল। আপনার পরীক্ষার সময় আসে 16 শতকের কবি কে, বা আলাওয়াল কত শতকের কবি ছিল, খুব ইম্পর্টেন্ট। তখন মনে করেন আলাওয়াল কত শতকের কবি ছিলেন? আলাওয়াল 17 শতকে। দৌলত কাজী, কোরেশি মাগুন ঠাকুর, মর্দন, আব্দুল হাকিম, নওয়াজিশ খান, দোনা গাজী চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আকবর। 18 শতকের কবি ছিলেন মোহাম্মদ মুকিম, ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, সাদুল্লাহ, আফজল আলী, আব্দুল করিম খন্দকার। এবার আমরা দেখেন, আমরা রোমান্টিক কাব্যধারার যে আহ, কাব্যগুলা এবং কে কে অনুবাদ করেছেন আমরা এক নজরে শুনে নেই, কারণ আমাদের পরীক্ষায় এগুলো বারবার আসবে। কি বলছে? ইউসুফ জুলেখা, এটা রচনা করেছে, এটা বাংলা অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখাকে শাহ মোহাম্মদ সগীর। রসুল বিজয়, জয়নুদ্দিন জয়নুদ্দিন, সায়াতনামা, মুজাম্মিল, লাইলি মজনু, দৌলত উজির বাহারাম খান, মধুমালতী মোহাম্মদ কবির, হানিফা ও কয়রাপড়ি সাবিরিদ খান, বিদ্যা সুন্দর সাবিরিদ খান, সাইফুল মুলুক বদিউজ্জামান, দোনা গাজী চৌধুরী, সতী ময়না লোরচন্দ্রানী দৌলত কাজী, পদ্মাবতী আলাওয়াল, সপ্তপয়কার আলাওয়াল, চন্দ্রাবতী কোরেশি মাগন ঠাকুর, লালমতি সৈফুল মুলুক, আব্দুল হাকিম, গুলে বোকাওয়ালি, নওয়াজিশ খান, শাহজালাল মধুমালা, মঙ্গল চাঁদ, জেবল মুলুক শামারুখা, সৈয়দ মোহাম্মদ আকবর, মৃগাবতী মোহাম্মদ মুকিম, গদা মল্লিকা শেখ সাদি। আসলে এই যে যে আমরা ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এই কাব্যগুলো যদি আমরা পড়ি তখন এই আলোচনা করতে পারতাম, তাহলে আমাদের আরো ভালো লাগতো। তো যাই হোক, আমাদের এটা জানার জন্য অনেক কিছু জানতে পারবো, কিন্তু পরীক্ষায় আপনার অত দরকার নাই। পদ্মাবতীটা একটু শোনেন। পদ্মাবতী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন বারবার বারবার এসে থাকে, এবং যারা প্রশ্ন করেন তাদের কাছে পদ্মাবতীটা খুবই প্রিয় প্রশ্ন করার জন্য। তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়, কাজী নজরুল ইসলাম প্রিয়, জসিমউদ্দিন প্রিয়, নির্মলেন্দু গুণ প্রিয়, মঈন মোশাররফ হোসেন প্রিয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন খুব প্রিয়। তো দেখেন, তাহলে আমরা বলছি পদ্মাবতী। আমরা মধ্যযুগে যদি আমরা জনপ্রিয় কাব্যের কথা বলি, আধুনিক যুগেও যদি আমরা ভালোবাসার কথা বলি, প্রিয় জিনিসের কথা বলি, হ্যাঁ তাহলে পদ্মাবতী, যারা বাংলা সাহিত্য পড়াশোনা করেন তারা খুব পছন্দ করেন পদ্মাবতী। পদ্মাবতীর রূপের বর্ণনা করা হয়েছে নানাভাবে। একজন নারীর রূপকে কিভাবে প্রকাশ করা যায়, তাকে বলেছেন যে অধর তাম্বুল রাতুল হলো অধর পরশে। একজন নারীর সৌন্দর্য কিভাবে প্রকাশ করছেন? তাম্বুল রাতুল হলো মানুষ পান খেয়ে ঠোঁট লাল করে, কিন্তু যখন পদ্মাবতীর ঠোঁটের সাথে পান মিশে গেল, পান লাল হয়ে উঠল। একজন লেখক কিভাবে বর্ণনা করতে পারেন একজন নারীর সৌন্দর্য? তা আসলেই অমর সৃষ্টি। একটা প্রশ্ন আমাদের এসে থাকে যে মধ্যযুগে যখন আরাকান রাজসভায় সাহিত্য চর্চা হয়েছিল, এর পৃষ্ঠপোষকতা কে দান করেছিলেন? এর পৃষ্ঠপোষকতা দান করেছিলেন আরাকান রাজসভার যে প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম ছিল কোরেশি মাগুন ঠাকুর। তার নাম কি? কোরেশি মাগুন ঠাকুর। ইনার পৃষ্ঠপোষকতায় আরাকান সাহিত্যে, আরাকান রাজসভায় বাংলা ভাষার সাহিত্য চর্চা হয়েছিল। আর তারই অনুরোধে আলাওয়াল হিন্দি কবি মালিক মুহাম্মদ জাইসির পদুমাবত কাব্য অবলম্বনে রচনা করেন কালোজয়ী যে মহাকাব্য পদ্মাবতী। যে কাব্য, সরি, মহাকাব্য না, কাব্য। সিংহল দ্বীপের রাজা গন্ধর্ব সেন, তার রানী চম্পাবতী, তাদের কন্যা পদ্মাবতী। পদ্মাবতীর পরম প্রিয় তোতা পাখি হীরামন। আপনার পরীক্ষা আসবে হীরামন পাখির উল্লেখ আছে কোন কাব্যগ্রন্থে, সেটা আপনি লিখবেন যে পদ্মাবতী কাব্যগ্রন্থে হীরামন পাখির কল্যাণে চিতরের রাজা রত্নসেনের সাথে পদ্মাবতীর বিয়ে হয়। চিতরের রাজসভার পণ্ডিত রাঘব সেন নির্বাসন দ্বন্দ্বের প্রতিশোধ নেওয়ার জন্য সে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজিকে পদ্মাবতীর রূপের বর্ণনা করে তাকে রত্নসেনের রাজ্য আক্রমণ করতে প্ররোচিত করে। আলাউদ্দিন খিলজি প্রতারণার মাধ্যমে রত্নসেনকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন, তবে প্রহরীর কৌশলে রত্নসেন মুক্তি পান। এরপর রাজা দেবপালের সঙ্গে রত্নসেনের যুদ্ধ হয়। এ যুদ্ধে রত্নসেন আহত, দেবপাল নিহত হয়। এ সংকটকালে আলাউদ্দিন খিলজি চিতর আক্রমণ করেন। এর মধ্যে রত্নসেন মারা যান। রত্নসেনের দুই স্ত্রী নাগামতী ও পদ্মাবতী স্বামীর চিতায় সহমরণে যান। আলাউদ্দিন চিতর দখল করে দেখতে পান চলন্ত চিতা।
তাহলে দেখেন, এই যে দুইটা নারী, তারা কি করতে চেয়েছে, সতীত্ব যাতে হরণ না হয় সেজন্য তারা কি করেছেন, জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছেন। এটা হচ্ছে নারীর সৌন্দর্য। নারীকে কেন আমরা পূজা করি, পুরুষকে পূজা করা হয় না, পূজা করা হয় নারীকে। নারীকে দেবীর আসনে আসীন করা হয়েছে কেন, নারীর এই সতীত্ব সত্তার জন্য। তাহলে আমরা আরাকান রাজসভার বিষয়গুলো এক নজরে কিছু কবির নাম দেখি। দেখেন, দৌলত কাজী হচ্ছে সতী ময়না ও লোরচন্দ্রানী, শমশের আলী, তা হচ্ছে রিজওয়ান শাহ, দরকার নেই, আলাওয়াল পদ্মাবতী, আলাওয়াল হপ্তপৈকর, কুরশী মাগুন ঠাকুর, চন্দ্রাবতী। আপনার পরীক্ষায় এটা আসে বারবার। চন্দ্রাবতী অনুবাদ করেছেন কে, চন্দ্রাবতী কাব্যের অনুবাদক কে? চন্দ্রাবতী কাব্যের অনুবাদক কুরেশী মাগন ঠাকুর। চন্দ্রাবতী কাব্যের অনুবাদক কে? কুরেশী মাগন ঠাকুর। মর্দন কে, এটাও আসে পরীক্ষায়। মর্দন হচ্ছে নসিরা নামা। মর্দন কাব্যের অনুবাদ সাহিত্যের রচয়িতা নসিরা নামা। আব্দুল আব্দুল করিম খন্দকার লিখেছেন দুল্লা মজলিস। দুল্লা মজলিসকে লিখে কে অনুবাদ করেছেন? আব্দুল করিম খন্দকার। এটা হচ্ছে আরাকান সাহিত্য, আমরা জানলাম। এবার আমরা দেখব যে নাচ সাহিত্য, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, নাচ সাহিত্য। মধ্যযুগের উল্লেখযোগ্য একটা সাহিত্য ধারা হচ্ছে নাচ সাহিত্য। এখানে বৌদ্ধ ধর্মের সাথে শৈব ধর্মের একটা মিশ্রণ ঘটানো হয়েছে, এবং দুই ধর্মের মানুষই এই নাথ ধর্মের পূজারী ছিলেন। নাথ শব্দের অর্থ প্রভু। নাথ শব্দের অর্থ প্রভু। এই প্রভুর দীক্ষান্তে তারা নামের শেষে নাথ পদবী গ্রহণ করেন। অর্থাৎ যারা এই শৈব নাথ ধর্মে বিশ্বাসী ছিলেন, নাথ মন্ত্রে দীক্ষিত ছিলেন, তাদেরকে তারা নামের শেষে নাথ পদবী ব্যবহার করতেন। এবং এই ধর্মের আদিগুরুকে বলা হয় শিবকে। শিব এই ধর্মের আদিগুরু, শিব। এবং তাকে বলা হয়তো তিনি হলেন আদিনাথ। তিনি হলেন আদিনাথ। আর এই শিব আদিনাথ, তার যে প্রথম শিষ্য, যাকে বলা হয় মিন্নাথ, তার প্রথম শিষ্য হচ্ছে মিন্নাথ। আর এই মিন্নাথের আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। এবং এই মিন্নাতি কি করেছিলেন, এই মিন্নাতি করেছিলেন নাচ সাহিত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। তার আরেকটা নাম হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। এবং তাকে বাংলা সাহিত্যের আদিকবি ধরা হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে কে, লুইপা। কেন লুইপা, কেন? লুইপা হচ্ছে চর্যাপদের প্রথম পত্তির রচয়িতা। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন সবরপা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কবি। আমরা জেনে রাখলাম, আমাদের যেটা আসবে সেটা। কিন্তু আমরা একটু আগে আজকে জেনেছি যে বাংলা সাহিত্যে আমরা চর্যাপদ, এটা তো পিওর বাংলা সাহিত্য নয়। বাংলা সাহিত্যের পিওর যদি আমরা বলি প্রথম কাব্য, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো আমরা এখন যেটা জানতে পারলাম, সেখানে দেখেন বাংলা সাহিত্য থেকে আরো একজন কবিকে সবচেয়ে প্রাচীন কবি হিসেবে বিবেচনা করা হয়, যার নাম হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। আপনার পরীক্ষায় যখন মৎস্যনাট অপশন থাকবে, তখন অন্যগুলো থাকবে না। আপনার সবগুলো জানতে হবে এবং পরীক্ষার আলোকে আনসার করতে হবে। তাহলে আপনার ওইসব অপশন যখন থাকবে না, তখন আপনাকে বলবে কে, তখন বুঝতে হবে মৎস্যেন্দ্রনাথ বা মিন্নাথ হচ্ছে বাংলা সাহিত্যের আদি কবি। আচ্ছা, নাচ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ, পরীক্ষা বারবার আসে। নাচ সাহিত্যের প্রধান কবি কে? নাচ সাহিত্যের প্রধান কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের প্রধান কবি কে? শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের আরো কিছু কবি আছেন, যারা হচ্ছে শ্যামদাস সেন, ভীমসেন রায়, দুর্লভ মল্লিক। এবার আমরা দেখব মর্সিয়া সাহিত্য। আপনাদের ক্লাসের শুরুতেই আমি ধারণা দিয়েছিলাম যে মর্সি সাহিত্য কি। আমাদের সেই হৃদয় বিদারক, দুঃখের, কষ্টের, বেদনার মহরম মাস চলছে। মহরম মাসের 10 তারিখে সেই হৃদয় কারবালার প্রান্তরে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছিল, সেই দুঃখকে প্রকাশ করার জন্য যে সাহিত্য রচিত হয়েছে, যে সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছে, সেই সাহিত্যকে বলা হয়েছে মর্সিয়া সাহিত্য। আরবি শব্দ মর্সিয়া অর্থ শোক প্রকাশ করা, মাতম করা, ক্রন্দন করা প্রভৃতি। বিয়োগান্ত কোনো কাহিনী রচনার মাধ্যমে শোক প্রকাশিত হলে তাকে মর্সিয়া সাহিত্য বলে বলা হয়। তাহলে শুধুমাত্র ওইটাকে কেন্দ্র করে আমাদের করা হয়েছে, তবে যে কোনো ধরনের দুঃখকে প্রকাশকে, শোককে প্রকাশ করে রচনা করা হলে সেটাকে মর্সিয়া সাহিত্য হিসেবে বলা, বিবেচনা করা হবে। তাই একে বলা হয় শোকগাথা বা শোকগীতি। ইংরেজি থেকে যাকে বলা হয় থাকে এলেজি।
বাংলায় কি এলিজি আছে না, কবর কবিতা? এটা হচ্ছে বাংলার বিখ্যাত এলিজি। কারবালার বিয়োগান্ত কাহিনী নিয়ে রচিত হয়েছে মরসিয়া সাহিত্য মূলত 750 সালে উমাইয়া খিলাফতের পতনের পর থেকেই এই সাহিত্যের সূচনা। তাহলে 750 সালে যখন উমাইয়া খিলাফতের পতন ঘটে, তখন থেকে এই সাহিত্য চর্চা শুরু হয়। শেখ ফয়জুল্লাহ মরসিয়া সাহিত্যের আদি কবি মনে করা হয়। তাহলে আমরা একটা বিষয় একটু আগে জানলাম, কি জানলাম? যে নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। আবার সেই শেখ ফয়জুল্লাহ মরসিয়া সাহিত্যের আদি কবি। তার রচিত বিখ্যাত গ্রন্থ বারবার পরীক্ষা আছে, জয়নাবের চৌতিসা কার লেখা? জয়নাবের চৌতিসা হচ্ছে শেখ ফয়জুল্লাহর লেখা গ্রন্থ। এটি এক ধরনের মরসিয়া সাহিত্য। কারবালার কাহিনী একটি ছোট অংশ এই গ্রন্থে বিধৃত হয়েছে। তাহলে আমরা একটু এখান থেকে জানি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ধারার প্রধান কবি ফকির গরিবুল্লাহ। মরসিয় সাহিত্যের হিন্দু কবি রাধা রমন গোপ। মরসিয়া সাহিত্যের হিন্দু কবি রাধা রমন গোপ। মরসিয়া সাহিত্যের অন্যান্য কবি দৌলত উজির বাহরাম খান, মোহাম্মদ খান, হায়াত মাহমুদ, হামিদুল্লাহ খান, জাফর হামিদ প্রমুখ। আধুনিক যুগের মীর মোশাররফ হোসেন কায়কোবাদ এ ধারার কবি। দেখেন, মীর মোশাররফ হোসেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ বিষাদ সিন্ধু গ্রন্থটি কি করেছিলেন? কারবালার যে হৃদয় বিদারক ঘটনা কাহিনী, সেটাকে উপজীব্য করে রচনা করেছেন। তাই এটাও মরসিয়া সাহিত্য। কায়কোবাদ কি করেছেন? মহাশ্মশান নামে মহাকাব্য রচনা করেছেন। মহাশ্মশান কাব্যের উপজীব্য বিষয় কি? পানিপথের যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধকে কেন্দ্র করে মহাশ্মশান কাব্য রচনা করেছেন কায়কোবাদ। দ্বিতীয় যুদ্ধ কি প্রথম যুদ্ধ? দুটো যে কোনো একটা হবে, একটু কন্ট্রোভার্সি আমার মনে নেই। প্রথম যুদ্ধ না হলে নাহলে পানিপথের প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা হবে। অনেকদিন পড়ি না, মনে নেই এটা, শিওর বলতে পারছি না, একটু দেখে নেবেন। তাহলে আমরা মরসিয়া দ্বারা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে একটু জেনে নেই। এখানে জয়নবের চৌতিসা লিখেছেন শেখ ফয়জুল্লাহ। জঙ্গনামা বা আমির হামজা ফকির গুলো পরীক্ষা আসে। আমির হামজা কে লিখেছেন? ফকির গরিবুল্লাহ। জঙ্গনামা কে লিখেছেন? ফকির গরিবুল্লাহ। নবীবংশ সৈয়দ সুলতান। মহররম শরীফ কায়কোবাদ। সংগ্রাম হোসেন হামিদ। এবার আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য মধ্যযুগের সামাজিক বাস্তবতায় ও শাস্ত্রীয় ধর্মের সীমাবদ্ধতায় শুরু হয় বৈষ্ণব ধর্মীয় আন্দোলন। আমরা এত জানার দরকার নেই, আপনি শুধু এটুকু জানেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 সালের, 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি লীন হয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে। তাকে কেন্দ্র করে একটা ধারা প্রচলিত, একটা সাহিত্য প্রচলিত হয়েছিল, সেটা হচ্ছে পদাবলী সাহিত্য। মূলত শ্রীকৃষ্ণের অনুসারী, শ্রীকৃষ্ণকে বন্দনা করে যে সাহিত্য, সেটা হচ্ছে পদাবলী সাহিত্য। শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম নিয়ে তার বিপ্লবকে কেন্দ্র করে পদাবলীর জন্ম। বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মীয় সঙ্গীতই বৈষ্ণব পদাবলী। আপনার পরীক্ষায় আসবে বৈষ্ণব পদাবলী কি? এই পদাবলী ধর্মতত্ত্বের রসভাষ্যে প্রধান অবলম্বন রাধা কৃষ্ণের প্রেমলীলা। এতে রাধা কৃষ্ণের বন্দনায় মানবিক আবেদন ফুটে ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণের অনুসারীরাই বৈষ্ণব পদাবলী রচনা করেননি, অনেক মুসলমান লেখকও বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। আসলে এটা একটা ধারা। সাহিত্যিকদের কোনো ধর্ম হয় না, তারা মানবিক, তারা মানুষের জন্য সাহিত্য রচনা করেন, তাদের কাছে কোনো ধর্ম হয় না। আমরা নজরুলকে দেখি, তিনি একই সাথে যেমন শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি একই সাথে আম লিখেছেন, নাত লিখেছেন। অসাধারণ, একেবারে বিস্ময়কর প্রতিভা। তাদের মধ্যে, তাদের কোনো ধর্ম হয় না, তারা বিশ্ব মানবতা। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে তিনি 164 জন বৈষ্ণব পদকর্তার কথা নাম উল্লেখ করেছেন।
আমরা যদি বৈষ্ণব সাহিত্যের কথা বলি, বৈষ্ণব সাহিত্য ধারার প্রথম কাব্যের নাম গীতগোবিন্দ। আপনার পরীক্ষায় দেখেন প্রশ্ন কত জিনিস, শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য আর বৈষ্ণব সাহিত্য এ আলাদা জিনিস, কিন্তু বুঝে নেবেন সবাই, মনে রাখবেন, ভুলবে না। শ্রীকৃষ্ণ কীর্তন আলাদা জিনিস, বরুচন্দ্রদাসের রচয়িতা, মধ্যযুগের প্রথম সাহিত্য। বাট বৈষ্ণব সাহিত্য আলাদা একটা ধারা, বৈষ্ণব সাহিত্য কি আলাদা একটা ধারা। আর এই বৈষ্ণব সাহিত্য, এটার প্রথম যে রচয়িতা তিনি হচ্ছে জয়দেব। আর জয়দেব কার রাজসভার কবি ছিলেন? রাজা লক্ষণ সেন। একটু আগে আমরা পড়েছিলাম শুরুতেই, 1204 সালে যখন লক্ষণ সেন পালিয়ে যান, তখন জয়দেবও পালিয়ে যান। আর এই জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দ কাব্য। আর এই গীত গোবিন্দ কাব্য হচ্ছে বৈষ্ণব সাহিত্যের প্রথম নিদর্শন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে রাজা, এই যে জয়দেব, ইনি কিন্তু সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেছেন। রচনা কোন কাব্যে? সংস্কৃত ভাষায়, গীত গোবিন্দ রচয়িতা। আচ্ছা আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে দেখেন, এই যে যে জয়দেব, তিনি তিনি যে গীতগোবিন্দ রচনা করেছেন, এই গীতগোবিন্দে দেখা যাচ্ছে যে বৈষ্ণব সাহিত্যের ধারা তিনি শুরু করেছেন। বৈষ্ণব সাহিত্যের ধারা তিনি শুরু করেছেন, কিন্তু বৈষ্ণব সাহিত্যের ধারাটা এখানে পরিস্ফুটন ঘটে নাই। কিন্তু যার লেখনীর মাধ্যমে বৈষ্ণব সাহিত্য পরিস্ফুটন ঘটেছে, যা মানুষকে বিমোহিত করেছে, সেই সাহিত্য হচ্ছে কার? বিদ্যাপতি। তিনি হচ্ছেন কি বিদ্যাপতি। বিদ্যাপতির সাহিত্যে বৈষ্ণব সাহিত্য হচ্ছে বিকশিত হয়েছে এবং মানে পরিপূর্ণতা লাভ করেছে। তাই বিদ্যাপতিকে বলা হয়ে থাকে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা এবং প্রথম অবাঙালি কবি। এবং তিনি বাঙালি কবি নন, তিনি হচ্ছেন অবাঙালি কবি। এবং বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব, কারণ জয়দেব যেটা শুরু করেছেন তিনি সেটাকে আরো বিকশিত করেছেন। তাই বিদ্যাপতিকে বলা হয়ে থাকে অভিনব জয়দেব। তার মানে আদি জয়দেব আরেকজন ছিলেন, আমরা সেই জয়দেব সম্পর্কে জেনেছি। আচ্ছা, এবার দেখেন, এই বৈষ্ণব পদাবলী মূলত এটা কোন ভাষায় লেখা হয়? ব্রজবুলি ভাষায়। কি ভাষায় লেখা হয়েছে বৈষ্ণব পদাবলী? ব্রজবুলি ভাষায়। এবং এটা আমরা দেখি, যদি খুঁজি যে কখন এটা লেখা হয়েছে, চতুর্দশ শতকের বিদ্যাপতি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি, ও ষোড়শ শতকের গোবিন্দ দাস জ্ঞান দাস পদাবলীর সাহিত্যের চতুষ্টয় বলা হয়। অর্থাৎ পদাবলী সাহিত্যের চতুষ্টয় মানে চারজন বিখ্যাত কবি যদি আমরা বলি, তাহলে বলছে যে বিদ্যাপতি, চণ্ডীদাস ও ষোড়শ শতকের কবি গোবিন্দ দাস জ্ঞান দাস। পদাবলী সাহিত্যের মুসলিম কবিগণ হচ্ছেন আলাওয়াল, সৈয়দ সুলতান, আকবর, শেখ ফয়জুল্লাহ, আফজল, সালেহ বেগ। মোটামুটি আমরা দুই একটা জেনে রাখতে পারি, যেগুলো আলাওয়াল, সৈয়দ সুলতান, এরা বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষা আসবে আধুনিক কালে কোন কোন কবি এই বই যে বৈষ্ণব সাহিত্যকে অনুকরণ করে সাহিত্য রচনা করেছেন? তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর অনুকরণে লেখা। এবং এটার ভাষা এটার ভাষায় তিনি কি করেছেন? ব্রজবুলি ভাষাকে অনুসরণ করেছেন। এইবার আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি, সেটা হচ্ছে এই মধ্যযুগের একটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য ধারা, যেটা জীবনী সাহিত্য। আর এই জীবনী সাহিত্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে এই সাহিত্য বিকশিত হয়েছে। ষোড়শ শতাব্দীর জীবনী সাহিত্য নামে এক নতুন সাহিত্য ধারার সূচনা হয় বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্যদেব এবং তার কয়েকজন ভাব শিষ্যের জীবন কাহিনী নিয়ে জীবনী সাহিত্যের সৃষ্টি। এবং চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয়ে থাকে করচা। কি বলা হয়ে থাকে? করচা। কি বলা হয়ে থাকে? করচা। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। এবার পরীক্ষায় আসতে পারে করচা শব্দের অর্থ কি? করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। এটা হচ্ছে চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ। রচনা করেছিলেন মুরারি গুপ্ত। রচনা করেছেন কে? মুরারি গুপ্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত রচনা করেছেন মুরারি দত্ত, মুরারি গুপ্ত। এরপরে দেখেন, ওটা গেল সংস্কৃত ভাষায়, কিন্তু বাংলা ভাষায় প্রথম জীবনী চৈতন্য ভাগবত।
যার রচয়িতা বৃন্দাবন দাস। এটা পরীক্ষা আসে যে বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে চৈতন্য ভাগবত, রচনা করেছেন বৃন্দাবন দাস। এবং এটা রচনা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর 15 বছর পরে। এবং লোচন দাস রচনা করেন চৈতন্য মঙ্গল। লোচন দাস রচনা করেন চৈতন্য মঙ্গল। আর জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত চৈতন্য চরিতামৃত। বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা এই চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি পাঠ করে থাকেন। এই গ্রন্থটি রচনা করে লিখে লিখে লেখেন কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের। এবার আমরা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে একটু জানবো, কারণ এর সাথে প্রশ্ন আসে। বিশেষ করে বিসিএস নন ক্যাডারে আসে এই প্রশ্ন, একেবারে কমন, বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, এবং তিনি জন্মগ্রহণ করেন 1486 সালে 18 ফেব্রুয়ারি, দোল পূর্ণিমার রাতে। এবং তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশে। বাংলাদেশে পৈতৃক নিবাস ছিল সিলেটের গোপালগঞ্জ। কোথায়? সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রাম। তার প্রকৃত নাম ছিল, আচ্ছা কেউ কি আনমিউট করেছেন? শব্দ আসতেছে। কন্ট্রোল+M। ওকে। তার ডাক নাম ছিল বিশ্বম্বর। এবং তিনি নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল, তাই তার আরেকটি নাম ছিল নিমাই। পরীক্ষা আসে নিমাই কার নাম, এটাও আসে পরীক্ষায়। আর তার গায়ের রং গৌরবর্ণ ছিল বলে তার আরেকটি নাম আছে গৌরাঙ্গ। চৈতন্য মহাপ্রভু ছিলেন ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি একজন হিন্দু কি সন্ন্যাসী ছিলেন। তিনি বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন। পরীক্ষায় আসে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন কে? তিনি নিজে কোনো গ্রন্থ রচনা করেন নাই, কিন্তু তাকে নিয়ে কেন্দ্র করে একটা মধ্যযুগের বৈষ্ণব সাহিত্য রচিত হয়েছে। বৈষ্ণব মধ্যযুগের সাহিত্য দ্বারা সময় বলেছি চৈতন্য যুগ, চৈতন্য পূর্ববর্তী যুগ, চৈতন্য পরবর্তী যুগ। তিনি পরীক্ষায় এরকম প্রশ্ন আছে, কবিতায় বাংলা সাহিত্যে একটি বাক্য না লিখে বাংলা সাহিত্য অমর হয়ে আছেন কে? তিনি চৈতন্য মহাপ্রভু। যে বাংলা সাহিত্যে তিনি একটি পংক্তিও লেখেন নাই, তারপরেও তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় বরণ। তার একটা বিখ্যাত উক্তি আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এবার আমরা দেখব কবিওয়ালা ও শাহের। কবিওয়ালা ও শাহের 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিগানের রচয়িতা কবিওয়ালা বা সরকার, যাদেরকে সরকার বলা হয়, এবং মুসলমান সমাজের দোভাষী পুঁথি রচয়িতা শায়েরের আবির্ভাব ঘটে। ওই কবিওয়ালা শায়ের প্রায় একই ধরনের জিনিস, এবং আপনাদেরকে একটু আগে শুরুতেই বুঝিয়েছিলাম বিষয়গুলো। আমরা যেটা জানবো যে কবিগানের কি গোজলাগুই কবিগানের আদিগুরি, এটা বিসিএস একবার এসেছে, 34তম বিসিএস মেবি। কবিগানের প্রথম কবির নাম কে? কবিগানের প্রথম কবির নাম গোজলাগুই। এবার আমরা দেখি শায়ের। শায়ের শব্দের অর্থ কবি। শায়েরের উল্লেখযোগ্য কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা। এবার আমরা একটু বিষয় জানবো পুঁথি সাহিত্য। এই শাহেরগণ তারা কি করেছেন? বাংলা, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষার সংমিশ্রণ ঘটিয়ে মুসলমানদের ধর্মীয় ও জাতীয় ঐতিহ্য ঐতিহ্য থেকে বিষয়বস্তু গ্রহণ করে এক ধরনের কাব্য রচনা করতেন, যা দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্য নামে পরিচিত। এবার আমরা দেখবো লোক সাহিত্য কি আছে। লোক সাহিত্য এটা আমাদের মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ ধারা। আবহমান কাল থেকে জনসাধারণের মুখে মুখে যে সাহিত্যের সৃষ্টি হয়েছে তাকে লোক সাহিত্য বলা হয়। অর্থাৎ লোক সাহিত্য হচ্ছে যে সাহিত্য মুখে মুখে প্রবাহিত হয়েছে, প্রকাশিত হয়েছে। আমরা যদি লিখি লোক সাহিত্যে বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য বলা হয়। এখানে প্রাচীনতম সৃষ্টি ছড়া, প্রবাদ, ধাঁধা ধাঁধা। আপনার পরীক্ষা আসবে লোক সাহিত্যে প্রাচীনতম সৃষ্টি কি কি, আপনার পরীক্ষা আসবে তখন কি করবেন? ছড়া,
প্রবাদ ধারা। রেভারেন্ড লালবিহারী ফোকটেলস অফ বেঙ্গলি বইটি রচনা করে লোকসাহিত্যের ইতিহাসে স্মরণীয় আছেন। এরপর থেকেই মূলত লোকসাহিত্য সংরক্ষণ শুরু হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে ফোকটেলস অফ বেঙ্গল, ফোকটেলস অফ বেঙ্গল গ্রন্থের লেখক রেভারেন্ড লাল বিহারী, রেভারেন্ড লাল বিহারী। এছাড়াও লোকসাহিত্য সংরক্ষণ ডক্টর সুনীল কুমার দে প্রবাদ প্রবাদ সংগ্রহের নামে ও ডক্টর মজহারুল ইসলাম কবি পাগলা কানাই নামে গ্রন্থ রচনা করেছেন। হারামনি প্রাচীন লোকগীতি সম্পাদনা করেছেন মুহাম্মদ মনসুর। হারামনি এসে থাকে, হারামনি কি? হারামনি হচ্ছে প্রাচীন লোকগীতি, এটা সম্পাদনা করেছেন মোহাম্মদ মনসুর উদ্দিন। তাহলে লোক সাহিত্যের শাখাগুলো কি একবার আমরা জেনে নেই। লোক সাহিত্যের শাখাগুলো হচ্ছে সরা, প্রবাদ প্রবচন, ধাঁধা, হিয়ালি, গীতিকা, লোকগাথা, লোকসঙ্গীত ইত্যাদি। এবার আমরা জানবো লোকসাহিত্যের একটি শক্তিশালী শাখা হলো সরা। এগুলো আমরা যেগুলো বলেছি সেইগুলাই, প্রবাদ প্রবচন, ধাঁধা, হিয়ালি। হিয়ালি জিনিসটা কি? হিয়ালি হচ্ছে অর্থ প্রহেলিকা। হিয়ালি অর্থ কি? প্রহেলিকা। আপনার পরীক্ষায় আসবে হিয়ালি শব্দের অর্থ কি? প্রহেলিকা। হিয়ালি বলতে একটি আংশিক সত্য বিবৃতি যা সাধারণ চিন্তাধারার সাথে একটি বিরোধের সৃষ্টি করে, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে প্যারাডক্স। তাহলে প্যারাডক্সের বাংলা হচ্ছে হিয়ালি। এবার আমরা একটা জানবো গীতিকা, যাকে ইংরেজি থেকে বলা হয়ে থাকে ব্যালাড। কি বলা হয়ে থাকে? ব্যালাড। এক শ্রেণীর কাহিনীমূলক লোকগীতি বাংলা সাহিত্য গীতিকা নামে পরিচিত, অর্থাৎ কাহিনীমূলক লোকগীতি বাংলা সাহিত্য, এবং এগুলো গান আকারে গাওয়া যায়। আর সং দ্যাট ক্যান বি সাং, ঠিক আছে, একটা হিস্ট্রি গল্প আছে। ইংরেজিতে ব্যালাড বলা হয়। গীতিকা সাহিত্যে সাধারণত কোনো দৈব দুর্ঘটনা বা কোনো বিয়োগান্তক প্রেম কাহিনীর বর্ণনা থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে ইংরেজি বেলা গীতিকা সাহিত্যে কি থাকবে? দৈব দুর্ঘটনা বা কোনো বিয়োগান্তক প্রেম কাহিনীর বর্ণনা থাকে। গীতিকাগুলো গান হিসেবে গাওয়ার জন্যই রচিত, এগুলো গান আকারে প্রকাশ করা হয়। গতানুগতিক সুরের দেশীয় বাদ্যযন্ত্র সহযোগে এগুলো গাওয়া হয়, কিন্তু গানের সুরের চেয়ে কাহিনী প্রাধান্য পায় এখানে। চন্দ্রকুমার দে সংগৃহীত গীতিকার পালাগুলো প্রথমে প্রকাশিত হয় ময়মনসিংহের মাসিক সৌরভ পত্রিকায়। দেখেন, ময়মনসিংহ মাসিক সৌরভ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? ময়মনসিংহ থেকে। চন্দ্রকুমার দে সংগৃহীত যে পালাগানগুলো সেগুলো। বাংলাদেশের সংগৃহীত গীতিকা তিন ধরনের: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্বগত গীতিকা। পরীক্ষায় আসবে গীতিকা কয় ধরনের? গীতিকা তিন ধরনের: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। আমরা তাহলে এখন এই গীতিকাগুলো জানতে হবে, পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। নাথ গীতিকা কি? একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে রচিত হয় নাথ গীতি। একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু। ইতিহাসের কোনো এক বিস্তৃত যুগে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতীর নির্দেশে নির্দেশে পুত্র রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র নবপরিণীতা দুই বধূ অদুনা ও পদুনাকে প্রাসাদে রেখে হারিপার কাছে সন্ন্যাসব্রত গ্রহণ করতে গিয়েছিলেন। এই কাহিনীকে কেন্দ্র করেই নাথ গীতিকার উদ্ভব। স্যার জর্জ গ্রিয়ারসন, আমরা নামটা জানি, 1878 সালে রংপুর জেলার কৃষকদের নিকট থেকে গীতিকা সংগ্রহ করে এশিয়াটিক সোসাইটির জার্নালে মানিক রাজার গান নামে প্রকাশ করেন। আপনার পরীক্ষা আসবে মানিক রাজার গান নামে যে গীতিকা, এটা প্রকাশ করেন কে? স্যার জর্জ গ্রিয়ারসন। এবং এটা কোন জায়গার গান? রংপুর জেলার গান। বলে এটা যে মানিক রাজার গান বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুরের গান। এরপর উত্তর ও পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে একে একে আবিষ্কৃত হয় গোপীচন্দ্রের গান, ময়নামতির গান, গোপীচন্দ্রের সন্ন্যাস ইত্যাদি। বিভিন্নভাবে প্রকাশিত হলেও কাহিনী মূলত একই। নামগুলো আলাদা হলেও কাহিনী সবার এক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোপীচন্দ্রের গান প্রথম খণ্ড 1922, দ্বিতীয় খণ্ড 1924 প্রকাশিত হয়। গোপীচন্দ্রের সন্ন্যাস গ্রন্থের রচয়িতা শুকুর মোহাম্মদ। গোপীচন্দ্রের সন্ন্যাস গ্রন্থের রচয়িতা শুকুর মোহাম্মদ। এইবার ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পর্কে আমরা জানবো। এইটুকু জানলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকের মতো। ময়মনসিংহ গীতিকা হচ্ছে কি? দেখেন, ময়মনসিংহ গীতিকা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। এই পালাগানগুলো বৃহত্তর ময়মনসিংহ জেলার পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিকশিত হয়েছিল। বর্তমান নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে, বর্তমান নেত্রকোনার যে অধিবাসী চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার পালাগানগুলো সংগ্রহ করেন। আপনার পরীক্ষা আসবে ময়মনসিংহ গীতিকার পালাগানগুলো কে সংগ্রহ করেন?
চন্দ্রকুমার দে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীনেশচন্দ্র সেন এই গীতিকাগুলো সম্পাদনা করেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে, পৃষ্ঠপোষকতা করেছেন আশুতোষ মুখোপাধ্যায়, এবং কি বলা যাচ্ছে, সম্পাদনা করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। আমরা পরীক্ষায় ভুল করে থাকি, একটা জায়গায় আর একটা চলে যায়। তাহলে সংগ্রহ চন্দ্রকুমার চন্দ্রকুমার দে, পৃষ্ঠপোষকতায় হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এবং সম্পাদনায় দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়, এটাও পরীক্ষা আসে, 1923 সালে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় 1923 সালে। ময়মনসিংহ গীতিকায় গীতিকা রয়েছে কয়টি, এটাও পরীক্ষা আসে। ময়মনসিংহ গীতিকায় গীতিকা রয়েছে 10টি। ময়মনসিংহ গীতিকায় গীতিকা রয়েছে 10টি। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষা অনুদিত হয়, এটা পরীক্ষা আসে, 23টি ভাষা অনুদিত হয়। ময়মনসিংহ গীতিকার কাহিনীগুলো কেমন? প্রেমমূলক, এটাকে প্রেমকে উপজীব্য করে এই কাহিনী বিকশিত হয়েছে। দস্যু কেনারামের পালা ব্যতীত বাকি সবগুলোর মুখ্য বিষয় নরনারীর লৌকিক প্রেম। প্রকৃতপক্ষে বিয়োগান্তক প্রেম কাহিনী গীতিকাব্যগুলোর উপজীব্য। এতে নারী চরিত্রই প্রাধান্য পেয়েছে এবং নায়িকার নামানুসারে এই গীতিকাগুলোর নামকরণ করা হয়েছে। মহুয়া পালাটি রচয়িতা দ্বিজ কানাই, এবং যে পালাগুলো এর আলাদা আলাদা রচয়িতা আছে, এটা মহুয়া, এই মহুয়া পালা গানের রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। পালাটি সংগ্রহ করেছেন চন্দ্রকুমার দে, আমরা জানি চন্দ্রকুমার দে সবগুলো সংগ্রহ করেছেন, কিন্তু বর্ণনা করেছেন পল্লীকবি জসিমউদ্দিন। মজার ব্যাপার দেখেন, এই যে 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 মহুয়া পালা এর মানে বর্ণনা করেছেন, কে করেছেন? পল্লীকবি জসিমউদ্দিন। তিনি পল্লীকবি কেন? তিনি পল্লীক এই কাজগুলো করেছেন। 1650 সালের দিকে রচিত বলে ধারণা করা হয়। এটি একটি বিয়োগান্তক প্রেমকথন। উল্লেখযোগ্য চরিত্র মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে। তাহলে কে কে উল্লেখযোগ্য চরিত্র? মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে। মহুয়া পালার বিখ্যাত উক্তি, জল ভরো, জল ভরো সুন্দরী কন্যা, জলে দিছো ঢেউ, হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। কঠিন তোমার মাতা পিতা, কঠিন তোমার হিয়া, এমনই যৌবন কালে নাহি দিছে বিয়া। এবার আমরা জানবো পূর্ববঙ্গ গীতিকা। পূর্ব বাংলার লোকসাহিত্যের একটি সংকলন পূর্ববঙ্গ গীতিকা। গীতিকাগুলো ময়মনসিংহের কিছু অংশ, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ত্রিপুরা অঞ্চল থেকে সংগৃহীত। ময়মনসিংহ গীতিকা সমাদৃত হওয়ার পর ডক্টর দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থানুকূল্যে এ পালাগুলো সম্পাদনা করেন। তাহলে ময়মনসিংহ গীতিকা কি করেছেন? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করছেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ চন্দ্রকুমার দে। আর এগুলা কে করেছে? ময়মনসিংহ গীতিকা সমাদৃত হওয়ার পর ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি কি করেছিলেন? আগেরটা প্রকাশ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থানুকূল্যে, তখন কি এই পালাগুলো সম্পাদনা করে পূর্ববঙ্গ গীতিকা নামে 3 খণ্ডে প্রকাশ করেন। তার মানে এইটাও কি করেছেন? সম্পাদনা করেছেন দীনেশচন্দ্র সেন। এতে পালাগানের সংখ্যা 50টি। তাহলে ময়মনসিংহ গীতিকায় সংখ্যা ছিল 10টি গীতিকা, আর এখানে হচ্ছে 50টি গীতিকা। এখানে উল্লেখযোগ্য আছে নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, ভেলুয়া। দেখেন ওইটাই ছিল মহুয়া, এই জায়গায় আছে ভেলুয়া। পরীক্ষা আসবে ভেলুয়া কোন গীতিকার অন্তর্গত, বলতে পূর্ববঙ্গ গীতিকা। তারপর আছে নুরুন্নেসা ও কবরের কথা, কমল সওদাগর, সজু তনয়ার বিলাপ, গোপিনীর কীর্তন, কমলা রানীর গান। এবার যে ক্ষিতীশচন্দ্র মৌলিক ও 7 খণ্ডে প্রাচীন, দরকার নাই। আচ্ছা, এবার আমরা দেখেন আহ লোককথা আছে, সেটা হচ্ছে পল্লী বাংলার লোক কাহিনীগুলো কাব্যের রচয়িতা তাকে গীতিকা বলে, আর গদ্যের রচয়িতা তাকে লোকগাথা বা লোককাহিনী বলে। দেখেন পল্লীতে, পল্লীকালে অর্থাৎ যেগুলা কি করা হয়েছিল, যখন গানের আকারে রচনা করা হয়েছিল সেগুলাকে বলা হতো কি? গীতিকা। আর যেগুলো গদ্য আকারে রচনা করা হয়েছে সেগুলো বলা হতো লোকগাথা, লোককাহিনী। আর এর বিভিন্ন ধারা আছে যেগুলোকে বলা হয় রূপকথা, উপকথা, ব্রতকথা। তাহলে মোটামুটি আমাদের মধ্যযুগ সম্পর্কে যে বিষয়গুলা ছিল এগুলাই মূলত
আর আপনি যদি আরো অধিক কিছু জানতে চান তাহলে কি করতে হবে, মধ্যযুগের কবি সম্পর্কে আলাদা আলাদা পড়তে হবে। যেমন মধ্যযুগে যদি আমরা কবিদের নাম একবার সাম আপ করি, কাদের সম্পর্কে আমরা মধ্যযুগের কবি, তারা হচ্ছে আব্দুল কলিম খন্দকার, আব্দুল হাকিম, আলাওয়াল, অ্যান্টনি ফিরিঙ্গি, উইলিয়াম জোন্স, কবি কঙ্কন, কানা হরিদত্ত, কুরেশি মাগন ঠাকুর, কীর্তিবাস ওঝা, গোবিন্দ দাস, চণ্ডীদাস, চন্দ্রাবতী, জয়নুদ্দিন, জ্ঞানদাস, দৌলতুজির বারাম খান, দৌলত কাজী, দ্বিজবংশী দাস, নওয়াজিশ খান, ফকির গরিবুল্লাহ, বরুচণ্ডী দাস, বিজয় গুপ্ত, বিদ্যাপতি, ভারতচন্দ্র রায়, গুণাকার, মানিক দত্ত, মালাধর বসু, মুকুন্দরাম চক্রবর্তী, মুজাম্মিল, মুহাম্মদ কবির, মুহাম্মদ খান, মুহাম্মদ হাকিম, রামনিধি গুপ্ত, রামপ্রসাদ সেন, শাহ মোহাম্মদ সগির, শেখ ফয়জুল্লাহ ও শেরবাদ চৌধুরী, সাবিরিদ খান, সৈয়দ সুলতান, সৈয়দ হামজা, হিয়াত মাহমুদ, হিয়াত মাহমুদ। তাহলে আপনি যদি আরো পড়াশোনা করতে যান, অনেক কিছু জানতে চান, আপনাকে এই কবি সম্পর্কে আপনি যদি পড়তে যান আলাদা আলাদা ভাবে, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন। আসলে এক মহাসমুদ্র, এই মহাসমুদ্র জ্ঞানের সমুদ্রে আপনি যদি জ্ঞানের পিপাসু হয়ে থাকেন তাহলে আপনি পড়াশোনা করতে পারেন। কিন্তু যদি চাকরির জন্য পড়তে চান, আপনার দরকার নেই, আপনাকে আমি যা পড়িয়ে দিয়েছি আমার লেকচারটা আপনি কয়েকবার শুনবেন, আপনার অধিক পড়াশোনা করা লাগবে না। লেকচারটা কয়বার শুনবেন, আপনার সময় পেলে শুনবেন, আপনাকে যে শীটটা দেওয়া হয়েছে এমসিকিউ গুলো আপনি কমপ্লিট করবেন, ব্যাখ্যাগুলো দেখবেন, এর বাইরে থেকে বাংলায় প্রশ্ন করা সম্ভব না। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, যদি আপনাদের কারো কোনো কিছু বলার থাকে আপনারা 2-1 মিনিট বলবেন। আমরা এখনই আমাদের ক্লাসকে শেষ করব, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বেশ ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? আমার ছেলের অসুখ, এটা ওটা, স্কুল অনেক ঝামেলায়। স্যার ম্যাথ আচ্ছা, ক্লাসটা যদি একটু নিতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, রুটিনে পাবেন, এবার রুটিনে পাবেন ম্যাডাম। এটা তো রুটিন তো আপনার 10 তারিখ পর্যন্ত দেওয়া ছিল। এখন এরপরে নেক্সট যে রুটিন সেখানে বাকিগুলো আসবে। বাকি বাকি জিনিসটা জেনারেল নলেজও আসতেছে, ঠিক আছে? আর জি স্যার, সবকিছু থ্যাংক ইউ আসছে, স্যার। সবকিছু আসতেছে। ক্লাসে কি বুঝতে কারো কোনো অসুবিধা ছিল কিনা, বা বলতে পারেন যে কি শুনি একটু, তাতে ফিডব্যাক যদি থাকে তাহলে নেক্সটে চেষ্টা করবো আরো একটু কিছু দেওয়া। কারণ দেখেন, আমি আপনাদেরকে অল্প সময় যেটা পড়ালাম এটা আসলে মানে মানে অনেক দিনের পর, এটা 10 দিন পড়াতে পারলে ভালো হয়, তো এটা তো সম্ভব না, ঠিক আছে? তো আপনাদের আসলে অল্প সময়ে যেটা পড়ালাম এটা আসলে অনেক উপকৃত হবেন যদি আপনারা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে মনে হয় নেই সবার কোনো প্রশ্ন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আগামীকাল সম্ভবত আগামীকাল সম্ভবত পরীক্ষা আছে আপনাদের, তাই না? আসসালামু সবাই স্যার। আমি বলি যে আপনারা কোনো পরীক্ষাকে মিস দেবেন না। দেখেন, আপনারা ভর্তি হয়েছেন এত কষ্ট, কেন আপনারা এসব করবেন? কারণ কি দেখেন, আপনি এক পিছিয়ে গেলে কিন্তু অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে? অনেক হ্যালো। কম্পিটিশন, কেউ কোনো কিছু মিস করবেন না। হ্যালো জি ম্যাডাম। স্যার, একটু জানতে চাচ্ছিলাম আজকের সিলেবাসটা তো ওই যে আপনি নিজেই বললেন আসলে 10 দিনের একটা সিলেবাস, কিন্তু 10 দিন এটার মানে 1 মাসও বলা যায়। 10 দিন, 1 মাস, হ্যাঁ, অনেক কিছু এটার বলা কোনো রেফারেন্স কোনো কিছু বা আমরা কিভাবে আপনি বলতে পারেন যে রেকর্ডিং দেখে আমি আবার শুনবো? যায় না। আমি আপনাকে তারপর কি বলেছি? আর আমি কি বলেছি? সহজভাবে একটু করতেন তাহলে মনে হয় একটু ভালো হ্যাঁ, ছিল। আমি আপনাকে শোনেন যেটা বলেছি, আপনার যে শীট দিয়ে আছে এমসিকিউ, ওর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আর এটা দিলাম হচ্ছে যেন সহজে মনে রাখতে পারেন, ঠিক আছে? আপনার যা দেয়া আছে ওর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? আপনি স্যার আপনাকে এটা আমি জি ম্যাডাম। স্যার এটা জানি, আমি তারপরেও বলি আমি তো গতবারেই অ্যাপ্লিকেশন করেছি, এবার তাহলে আর করলাম না স্যার, কোনো তো আর কোনো ঝামেলা নাই। আর কোনো জি অ্যাপ্লিকেশন স্যার, করার জি স্যার। দরকার নাই। নতুন যারা এবার জি স্যার। চাকরি পাইছে এদের সুযোগ নাই, ঠিক আছে? এটা আমি তো যে জি। সেদিন দিয়েছে তো সেদিনই বলেছি। তা তো আসলে আমি আমাদের জানি, কথা তারপরে একটু স্যার একটু শুনলাম, স্যার একটু আত্মস্থ হলাম। অবশ্যই আচ্ছা অবশ্যই স্যার, অবশ্যই থ্যাংক ইউ। তাই। যা আমরা যারা আবেদন করেছেন তাদের আবেদন করা আর পর্যন্ত পিএসসি তে ডাবল আবেদন করা যায় না, ঠিক আছে? পিএসসি তে ডাবল আবেদনের কোনো সুযোগ নেই, ডাবল আবেদন করলে সমস্যা, ঠিক আছে? আর যারা করেননি তারা করে ফেলবেন, আর সাবধানে করবেন, ঠিক আছে? আর এটাই। আর আর যেটা বলি শোনেন, সেটা হচ্ছে আপনাদেরকে যে লেকচার শিট গুলো দেওয়া হচ্ছে পরিপূর্ণ, ঠিক আছে? এই ক্লাসগুলো হচ্ছে আপনাকে শিখন লার্নিং যেন না বলেন, একেবারে যেন গেঁথে দিতে পারি অন্তরে, মস্তিষ্কে, তার জন্য ব্যবস্থা, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।